দিনটা ছিল রবিবার। বর্ষাকালের দুপুরে হেমন্তের বাড়িতেই বৈঠকখানায় বসে দুই বন্ধুতে মিলে মধ্যাহ্নভোজের পর একটু জিরোচ্ছিলাম। হঠাৎ একটা শোঁশো করে ঝোড়ো হাওয়া ভেসে এলো জানালা দিয়ে, সেই সাথে হালকা বৃষ্টির ছাট। আমি উঠে জানলাটা বন্ধ করতে গেলাম। হেমন্ত বলে উঠল, দালানে দুজোড়া পায়ের শব্দ শুনছি। যখন খবর না দিয়েই আসছে, নিশ্চয়ই চেনা লোক। তবে সাথে মনে হচ্ছে একজন অচেনা লোকও আছে। তার পদশব্দের মধ্যে একটা সতর্ক ভাব আছে, অর্থাৎ সিঁড়ির ধাপ দেখে দেখে উঠছে সে। হেমন্তের কথা শেষ হতে না হতেই বৈঠকখানার ভিতরে ঢুকলেন সতীশবাবু এবং তার পিছনে পিছনে একজন অচেনা ভদ্রলোক, পরনে তার কোট প্যান্ট। হেমন্তের অনুমান মিলে যাওয়ায় আমি আর চমকালাম না, এখন অভ্যাস হয়ে গেছে এটা। হেমন্ত আমার দিকে আর চোখে মৃদু হেসে বলে উঠল, এই যে সতীশবাবু, আসুন আসুন। কিন্তু ওনাকে তো ঠিক ওকে চেনেন না বুঝি? উনি হচ্ছেন এই অঞ্চলের বিখ্যাত ডাক্তার মিস্টার এ দত্ত। মিস্টার এ দত্ত অর্থাৎ শ্রীযুক্ত অমরনাথ দত্ত? আপনার অব্যর্থ অনুমানের কাছে কে কবে জিততে পেরেছে বলুন তো হেমন্তবাবু? একদম সঠিক কথাই বলেছেন। নমস্কার নমস্কার। সতীশবাবু, উনি তো শুধু ডাক্তার নন, উনি যে রসায়ন শাস্ত্র নিয়েও গবেষণা করেন, ইংরেজি কাগজে প্রবন্ধ লেখেন। এই কালকেই একখানি পত্রিকায় মানুষের দেহের ওপরে বিউটাইল ক্লোরাইডের প্রতিক্রিয়া সম্বন্ধে মিস্টার দত্তের একটি সুলিখিত প্রবন্ধ পড়লাম। আপনি এত খবর রাখেন? সত্যি আপনার মতো পণ্ডিত লোকের মুখে আমার সুখ্যাতি শুনে গর্ব অনুভব করছি। আমি আবার পণ্ডিত নাকি? মোটেই নয়, একদমই নয়। জ্ঞান সমুদ্রের তীরে আমি শুধু নুড়ি কোড়াবার চেষ্টা করি, তা আমার পোড়া কপালে নুড়িও সহজে জোটে না। হ্যাঁ, ও কি আপনারা এখনো দাঁড়িয়ে রইলেন যে? আরে বসুন বসুন। ওরে মধু, 4 কাপ চা আন রে। সতীশবাবু ও মিস্টার দত্ত আসন গ্রহণ করলেন। হেমন্তবাবু, আমি মহা সমস্যায় পড়েছি, তাই এসেছি আপনার কাছে সুপরামর্শ নিতে। সুপরামর্শ দেওয়া আর দাবা বোর্ডের ওপর চাল দেওয়া দুই খুব সহজ, সুতরাং সুপরামর্শ চেয়ে আপনাকে হতাশ হতে হবে না। চায়ের ট্রে হাতে করে মধু ঘরের ভিতরে প্রবেশ করল। আমরা সকলে ট্রে থেকে চায়ের একটা করে কাপ তুলে নিলে মধু ফাঁকা ট্রে নিয়ে বিদায় নিলে। না হেমন্তবাবু, ব্যাপারটাকে আপনি হালকাভাবে নেবেন না। আমার থানার এলাকায় শহরের একজন বিখ্যাত ব্যক্তি খুন হয়েছেন, আর চুরি গিয়েছে 80,000 টাকা। সে কি? কে খুন হয়ে গিয়েছে আর কার টাকা চুরি গিয়েছে? হত ব্যক্তির নাম মতিলাল মুখোপাধ্যায়। টাকা চুরি গেছে তাঁরই। হ্যাঁ, ও নাম আমি শুনেছি বটে। তিনি তো যদুগোপাল বসু স্ট্রিটে থাকতেন, তাই না? হ্যাঁ, খুনি ধরা পড়েনি। কোনো সূত্র পাওয়া যায়নি? সূত্র পেয়েছি কিছু কিছু, কিন্তু এত এলোমেলো যে কাজে লাগাতে পারছি না। সন্দেহ করবার মতো লোকও পেয়েছি, তবু সমস্যার সমাধান হচ্ছে না। হেমন্ত আবার কৌচের ওপর পা তুলে কুশনের ওপরে হেলে পড়ল, তারপর দুই চোখ বুজে বলল, তাহলে আগে সব কথা শুনি। আচ্ছা দত্ত, চোখ বুজে রয়েছি বলে ভাববেন না আমি ঘুমোবার ফিকিরে আছি। সতীশবাবু আমার অভ্যাস জানেন, চোখ বুঝলে আমার শোনবার আর চিন্তা করবার শক্তি দ্বিগুণ হয়ে ওঠে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে, সেই সাথে ঝড়ের দাপটে জানলার পাল্লাটা খুলে গেল একবার। আমি আবার গিয়ে বন্ধ করে আসলাম। সতীশবাবু বলতে লাগলেন, মতিলাল মুখোপাধ্যায় খুব ধনী লোক, ব্যাংকে তার প্রচুর টাকা জমা আছে। তাছাড়া কলকাতায় তার বড় বড় বাড়িও আছে অনেকগুলো। তার বয়স 60-এর কাছাকাছি। তিনি নিঃসন্তান। বছর 2 আগে তার স্ত্রীরও মৃত্যু হয়েছে। মতিবাবুর এক ভাগ্নে আছেন, তার নাম বিনোদলাল চট্টোপাধ্যায়। তিনি মাতুলের সম্পত্তির উত্তরাধিকারী হবেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে মতিবাবুর স্বাস্থ্য ভেঙে যায়। ইদানিং তিনি ক্রনিক অজীর্ণ রোগে ভুগছিলেন। তার পারিবারিক চিকিৎসক হচ্ছেন ডাক্তার এ দত্ত, যিনি আমার সঙ্গে এসেছেন। মিস্টার দত্ত কেবল মতিবাবুর চিকিৎসক নন,
তার বিশেষ বন্ধু। মতিবাবু লোকের সঙ্গে মেলামেশা করতে মোটেই ভালোবাসতেন না। এত ধনী হয়েও তার বন্ধুর সংখ্যা ৩-৪ জনের বেশি নয়। ওদের মধ্যে প্রধান হচ্ছেন মিস্টার দত্ত। কোনো দরকারি বিষয় নিয়ে পরামর্শের দরকার হলে মতিবাবু আগে মিস্টার দত্তকে আহ্বান করতেন। প্রবীণ বয়সে স্ত্রীর শোকেই হোক বা দীর্ঘস্থায়ী রোগের জন্যই হোক, কিছুকাল থেকে মতিবাবুকে নানা রকম বাতিকে ধরেছিল। কলকাতার বাড়িগুলো তিনি একে একে বিক্রি করে ফেলছিলেন। সেই বাড়ি বিক্রির টাকা দিয়ে কিনে রাখছিলেন কোম্পানির কাগজ। গতকাল বিকেলেও একখানা বাড়ি বিক্রি করে তিনি ৮০,০০০ টাকা এনে নিজের শোবার ঘরের সিন্দুকের ভিতরে পুরে রেখেছিলেন ১,০০০ টাকার ৮০খানা নোট। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মতিবাবুর আরেক খেয়াল হয়েছিল, কিন্তু সেটা বলবার আগে তার বাড়ির কিছু বর্ণনার দরকার। মতিবাবুর বসত বাড়িখানা মস্ত বড়, তার ৩টে মহল। প্রথম অর্থাৎ সদর মহলটা যদু গোপাল বসু স্ট্রিটের ওপরেই। সর্বশেষের ৩য় মহলের পিছনে আছে কালী বিশ্বাস লেন, সেদিকেও একটা দরজা আছে। এখন তার খেয়ালের কথা বলি। মতিবাবু আগে থাকতেন প্রথম মহলে, কিন্তু স্ত্রীর পরলোক গমনের পর থেকেই বড় রাস্তার ধার ছেড়ে ৩য় মহলে এসে বাস করতেন। তিনি অন্য কারুর সঙ্গে সাক্ষাৎ করতেন না। যে ৩-৪ জন বিশেষ বন্ধু তার সঙ্গে দেখা করতে চাইতেন, তাঁরা আসতেন ওই কালী বিশ্বাস লেন দিয়ে ৩য় মহলে। এদিকেও আলাদা একটা সিঁড়ি আছে। ৩য় মহলে ঢোকবার নিচেকার দরজায় কোনো দারোয়ান থাকে না, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠেই মতিবাবুর ঘরের সামনে যে বারান্দা বা দালান পাওয়া যায়, সেখানে দিনরাত বাঁধা থাকে প্রকাণ্ড এক ম্যাস্টিফ কুকুর। তাকে এড়িয়ে মতিবাবুর ঘরে ঢোকবার উপায় নেই। সে কেবল কামড়ায় না, অচেনা লোক দেখলেই বিষম চেঁচিয়ে পাড়া জাগিয়ে তোলে। বাড়ির প্রথম ২ মহলে বাস করেন মতিবাবুর ভাগ্নে বিনোদলাল ও অন্যান্য কয়েকজন নিকট সম্পর্কীয় আত্মীয়। তাদের মধ্যে অধিকাংশই স্ত্রীলোক। মামার সম্পত্তির অল্প বিস্তর তত্ত্বাবধান ছাড়া বিনোদলাল আর কোনো কাজ করেন না। তবে আমি খবর নিয়ে জেনেছি যে বিনোদলালের ঘোর দৌড়ের নেশা আছে যথেষ্ট, এবং গোপনে এই নেশায় মেতে তিনি অনেক টাকা নষ্ট করেছেন। ফলে বাজারে তার ধারও সামান্য নয়। তার মামা এসব কথা জানতেন না, কিন্তু কথাগুলো জানতে পারেন আমাদেরই এই মিস্টার দত্ত। তিনি এ পরিবারের শুভানুধ্যায়ী বন্ধু, কাজী সব জেনে শুনেও চুপ করে থাকতে পারলেন না। স্বাভাবিকই, মতিবাবুর কানে তিনি সব কথা তোলেন। শুনেই তো মতিবাবু মহাখাপ্পা। একেই তো তিনি বেজায় কড়া লোক, তার উপরে জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করতেন যারা রেস বা জুয়া খেলে তাদের। ফলত তখনই বিনোদলালের তলব হলো। মামার কাছ থেকে বিষম বকুনীয় গালাগাল খেয়ে তাঁর ধৈর্যচ্যুতি ঘটল। তিনি মতিবাবুকে ২-১ কথা শুনিয়ে দিলেন। মতিবাবু একেবারে রেগে চিৎকার করে বললেন, জুয়ারিকে আমি আমার সম্পত্তির ১ পয়সাও দেব না, আমি নতুন উইল করব। তো এই ব্যাপারটা হয়ে গেল কাল দুপুর বেলায়। তারপর মতিবাবু বেরিয়ে অ্যাটর্নি বাড়িতে যান। সেখান থেকে ৮০,০০০ টাকা নিয়ে বিকেলে ফিরে আসেন। সন্ধ্যার পর তার শরীর কিছু খারাপ হয়। তিনি একটু সকাল সকালই বিছানায় আশ্রয় নেন এবং শোবার আগে নিজের হাতে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। আপনারা জানেন, কাল সন্ধ্যায় বর্ষা নেমেছিল। বৃষ্টি হয় ঘণ্টাখানেক ধরে। বৃষ্টি থামে রাত ৯টার সময়। বাড়ির নিয়ম মতো রাত 10:30টার সময় দারোয়ান এসে কালী বিশ্বাস লেনের দিকের দরজা বন্ধ করে দিয়ে যায়। আজ সকালে দেখা যায় মেঝের উপরে মতিবাবুর মৃতদেহ পড়ে রয়েছে এবং ঘরের দরজা খোলা, কিন্তু বাড়ি থেকে রাস্তায় বেরোবার সব দরজাই বন্ধ। খবর পেয়ে আমি গিয়ে যা দেখলাম তা হচ্ছে এইরূপ। বিনোদলাল বালকের মতো অধীর হয়ে কাঁদছেন, আর মিস্টার দত্ত তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। মতিবাবুর মৃতদেহ পড়ে রয়েছে ঠিক খাটের তলায়। তার মুখের উপরে দারুণ যাতনা ও ভয়ের চিহ্ন, সেই সঙ্গে রয়েছে বিষম বিস্ময়ের আভাস। তার গলার উপরে একটি নীল দাগ, বিছানার উপরে ধস্তাধস্তির চিহ্ন। মতিবাবুর দেহের পাশে ছড়ানো রয়েছে একটা ভাঙা কাচের গিলাসের ছোট বড় টুকরো, কোনো কোনো কাচ রক্তাক্ত,
আরেকটা আশ্চর্য জিনিসও পেয়েছি, খুব পুরু পশমের একটা দস্তানা। ঘরের মেঝেতে কাদা মাখা জুতোর দাগ আছে, দুরকম জুতোর। দুজন লোক যে বৃষ্টির পরে এই ঘরের ভিতরে এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘরের দরজা ঠিক বাইরেই যে একজন লোক দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিল তার একজোড়া জুতোর স্পষ্ট ছাপ থেকে সেটা অনুমান করা যায়। তার খাঁচ কাটা সোলের ছাপ দেখলে আরও বোঝা যায় সে এসেছিল রবারের জুতো পরে। ঘরের মেঝেতেও এমনই রবারের জুতোর আংশিক ছাপ আছে। সুতরাং বুঝতে দেরি লাগে না যে প্রথম একজন ঘরে ঢোকবার কিছুক্ষণ পরে সেও ঘরের ভিতরে ঢুকেছিল। দরজার বাইরেকার এই রবারের জুতোর ছাপ আমি নিয়ে নিয়েছি। মতিবাবুর মৃতদেহ দেখলে মনে হয় কেউ বা কারা গলা টিপে তাকে মেরেছে। তার লোহার সিন্দুক খোলা, মতিবাবুর নিজের চাবি দিয়ে সেটা খোলা হয়েছে। ভিতর থেকে কেবল ৮০,০০০ টাকার নোটই অদৃশ্য হয়নি, মতিবাবুর টাকা খাটানোর ঝোঁকও ছিল। হ্যান্ড নোটেও তিনি টাকা ধার দিতেন। সিন্দুকের ভিতরে কতকগুলো হ্যান্ড নোটও ছিল, সেগুলোও আর নেই। আর পাওয়া যাচ্ছে না মতিবাবুর পকেট বইখানাও। তার রোজ ডায়েরি লেখার অভ্যাস ছিল। এখন প্রশ্ন হচ্ছে, হত্যাকারী কে? খুনি যে বাইরে থেকে আসেনি তার প্রমাণ হচ্ছে, প্রথমত বাড়ির সব বাইরের দরজাই ছিল ভিতর থেকে বন্ধ। দ্বিতীয়ত বারান্দায় মাস্টিফ কুকুরটা কোনো সাড়া শব্দ দেয়নি, তার মানে খুনি তার অচেনা নয়। বাড়ির ভিতরে মেয়েদের কথা ছেড়ে দিই, পুরুষ আত্মীয় আছে মোট 4 জন। বিনোদলাল, একজন প্রায় 70 বছরের বুড়ো, একজন বাতে পঙ্গু লোক, আর আরেকটি 15 বছরের ছোকরা। বাকি সবাই চাকর দারোয়ান প্রভৃতি। যদি ধরা যায় টাকার লোভে তারা মনিবকে খুন করেছে, তাহলেও একটা প্রশ্ন জাগে। খুনিদের পায়ে জুতো ছিল। চাকর দারোয়ানরা বাড়ির ভিতরে জুতো পরে না, পরলেও চুপি চুপি কাজ সারবার জন্য তারা খালি পায়েই আসত। তারা ডায়েরি চুরি করতো না, আর দস্তানাও পড়তো না। বাড়ির ভিতর মতিবাবুর মৃত্যুতে লাভবান হবেন কেবল বিনোদলালই। খুনের দিনই তার সঙ্গে মতিবাবুর ঝগড়া হয়েছিল এবং তার মামা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলে শাসিয়েছিলেন। বাজারে এই বিনোদলালের অনেক টাকা ধার, কাজে নগদ টাকার বিশেষ দরকার তার। কাকে অনায়াসে সন্দেহ করা যায়? হয়তো তার আহ্বানেই মতিবাবু নিজে ভিতর থেকে দরজা খুলে দিয়েছিলেন। কুকুর তাকে চেনে, তাই চেঁচায়নি। কিন্তু ঘটনাস্থলে খুনির একজন সঙ্গীও হাজির ছিল, যার রবারের জুতোর ছাপ পেয়েছি আগেই বললাম। সে লোকটি কে? সমস্ত বাড়ি খুঁজে দেখেছি, রবারের জুতোর সঙ্গে কারোর মাপ মেলে না। রবারের জুতো বাড়ির কারোর নেই। হেমন্ত বাবু, এই পর্যন্ত আমার কথা। এখন আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান করুন। মিস্টার দত্তকে সঙ্গে করে এনেছি, তিনি অনেক বিষয়ে আপনার সন্দেহ ভঞ্জন করতে পারেন, কারণ তিনি হচ্ছেন মতিবাবুর পুরনো বন্ধু, যেটা আমি আগেই বললাম। লাশ কি মর্গে চালান দিয়েছেন? না, ইচ্ছে করলে এখনো ঘটনাস্থলেই লাশ দেখতে পারেন। হ্যাঁ, সেই কথাই ভালো। চলো রবিন, যাওয়া যাক। আমরা কালী বিশ্বাস লেন দিয়ে ঘটনাস্থলে প্রবেশ করলাম। হেমন্ত আগে সমস্ত বাড়িখানা ঘুরে ঘুরে বেরিয়ে দেখল। তারপর মতিবাবুর শোয়ার ঘরের সামনের বারান্দায় দাঁড়িয়ে রবারের জুতোর ছাপটা লক্ষ্য করল। মাস্টিফ কুকুরটা আমাদের দেখে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল এবং মাঝে মাঝে গর্জন করতে লাগলো। ঘরের ভিতর ঢুকে দেখলাম মতিবাবুর মৃতদেহটা। হেমন্ত লাশের পাশে বসে পড়ে বলল, মিস্টার দত্ত, আপনি তো ডাক্তার, আপনার কি বিশ্বাস মতিবাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে? তা ছাড়া আর কি বলি বলুন? তাহলে ওর গলার ওপরে ওই নীল দাগটা কিসের? ওটা তো আঙুলের দাগ নয়। হঠাৎ দেখলে মনে হয় যেন ওটা কোনো স্বচ্ছ ব্যান্ডেজ। আঙুলের দাগ ওরকম হয় না। আমার মনে হয় আঙুলের দাগ মিলিয়ে গিয়েছে, ওটা কালশিরার দাগ। সম্ভব,
পোস্টমর্টম হওয়ার পরেই টের পাওয়া যাবে। আচ্ছা সতীশবাবু, বর্ষাকালে কোনো বাঙালি হাতে দস্তানা পড়ে কি? আমি তো জানি পড়ে না, অন্তত এ বাড়ির কেউ কোনোদিন বর্ষাকালে দস্তানা ব্যবহার করেনি বলেই জেনেছি। মেঝে থেকে দস্তানাটা তুলে নিয়ে হেমন্ত বলল, অতিরিক্ত পুরু সাদা পশমের দস্তানা, এটার ওপরেও রক্তের দাগ রয়েছে। গেলাসের ভাঙা কাঁচে দস্তানা পড়া ব্যক্তির হাত খানিকটা কেটে গিয়েছে দেখছি। কাঁচের গ্লাসটাও ভাঙা, গ্লাসের টুকরোর ওপরে রক্তের দাগ। আশ্চর্য। হেমন্ত আগে লাশটাকে একটু তুলে তার তলাটা পরীক্ষা করল। পাশে পড়ে থাকা ভাঙা কাচের গ্লাসের অংশটা হাতে নিয়ে বলল, এই কাচের গ্লাসটা কি মতিবাবুর? হ্যাঁ, ঘরে ওই কোণে গ্লাসটা কুঁজোর মুখে বসানো থাকতো। দেখুন না, কুঁজোর মুখ এখন আদুর। আর এই দেখুন, মতিবাবুর বিছানাটা খেয়াল করলেন? বিছানার ওপরে ধস্তাধস্তির চিহ্ন দেখে বোঝা যাচ্ছে খুনিদের সঙ্গে মতিবাবু কিছুক্ষণ জুঝেছিলেন। ঘরের আর কোথাও কিন্তু ধস্তাধস্তির চিহ্ন নেই। কিভাবে খুন হয়েছে কিছু বুঝতে পারছেন? ধরুন খুনিরা মতিবাবুর গলা টিপে ধরেছে, মতিবাবু ছটাপটি করতে করতে মেঝের ওপরে এসে কাবু হয়ে পড়লেন। কিন্তু গ্লাসটা ভেঙেছিল তার আগেই, কারণ লাশের পিঠের তলাতেও ভাঙা কাঁচ রয়েছে। কিন্তু গ্লাসটা ভাঙল কেন? আর গ্লাসের কাঁচে খুনির হাতই বা কাটলো কেন? গ্লাসটা তো আর হঠাৎ জ্যান্ত হয়ে পাখির মতো পাখা মেলে কুঁজোর মুখ ছেড়ে খুনিদের আক্রমণ করতে আসেনি। যদি ধস্তাধস্তির সময় খুনিদের কারোর হাতে গ্লাসটা ছিল তাহলে ওই প্রশ্ন ওঠে, কিন্তু তাই যদি হয় তবে গলা টিপে খুন করতে এসে কাঁচের গ্লাস নিয়ে কি করছিল খুনিরা? ঠিক হেমন্তবাবু, আপনি একটা মস্ত বড় সূত্র আবিষ্কার করেছেন। এই কথা তো এতক্ষণ আমি ভেবে দেখিনি। আপনি আর কিছু লক্ষ্য করেছেন? গ্লাসের নিচের দিকটা এখনো অটুট আছে দেখছি, কিন্তু ওর ভিতরটা একেবারে শুকনো। তবু ওটাকে একবার পুলিশের পরীক্ষাগারে পাঠিয়ে দেওয়া দরকার। হয়তো ওর মধ্যে কোনো বিষয়ের অস্তিত্ব আছে। ওর গায়ে খুনির আঙুলের ছাপও থাকা সম্ভব। হ্যাঁ, সেটা আমিও আগে থাকতে স্থির করেছি। আর এই দস্তানাটা কি আমাকে আজকের মতো ধার দিতে পারবেন? হ্যাঁ, তা নিন না, কিন্তু কেন? আমি দস্তানাটার গায়ে রক্তের দাগটা পরীক্ষা করব। তাতে কোনো লাভ হবে কি? হবে বই কি। মিস্টার দত্ত, আপনি ডাক্তার, এটা নিশ্চয়ই জানেন যে মেডিকো লিগাল মতানুসারে মানুষের দেহের রক্ত মাত্র 4 গ্রুপে বিভক্ত করা যায়। আপাতত আমি পরখ করে দেখতে চাই দস্তানার রক্ত কোন গ্রুপে বা শ্রেণীতে পড়ে। তাহলে খুনি গ্রেপ্তার হলে অনেকটা নিশ্চিন্তে বলা যেতে পারবে এ রক্ত তারই দেহ থেকে বেরিয়েছে কিনা। বাহ, চমৎকার হেমন্তবাবু। আমি জানতুম না যে এদেশে গোয়েন্দার কাজে কেউ এমন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন। আপনি অবাক করলেন দেখছি। আজ বড় দুঃসময়ে আপনার সঙ্গে দেখা হলো, নইলে আরও ভালো করে আলাপ করতুম। আমি খুব রঙিন মানুষ নই মিস্টার দত্ত, দয়া করে আমাকে এত বেশি আকাশে তুলবেন না। আর আমার সঙ্গে যদি ভালো করে আলাপ করতে চান তাহলে এই অধম সর্বদাই আপনার দরজার সামনে হাজির থাকতে রাজি আছে। মিস্টার দত্ত হেমন্তের একখানা হাত ধরে বললেন, দরজার সামনে নয় হেমন্তবাবু, একেবারে আমার দোতলা ড্রয়িং রুমে আপনাকে নিয়ে যেতে চাই। কাল বিকেলেই আমার ওখানে আপনার চায়ের আমন্ত্রণ রইল। কেমন, রাজি তো? এই তো আমার সৌভাগ্য, কিন্তু আপনার ঠিকানা তো আমি জানি না। 10 নম্বর পরেশ মিত্র লেন, এখান থেকে 6-7 মিনিটের পথ। মিস্টার দত্ত 20 লোক যা হোক, আমরা পড়লাম বাদ। হ্যাঁ, এক যাত্রার পৃথক ফল। নিশ্চয়ই নয়। আপনিও যাবেন, রবীনবাবুও যাবেন। এইসব কথাবার্তার মধ্যে আমার কিন্তু গা ঘিনঘিন করতে লাগলো। সামনে পড়ে রয়েছে একটা খুন হওয়া মানুষের মৃতদেহ। বাড়ির ভিতর থেকে ভেসে আসছে আত্মীয়দের বুক চাপা কান্নার শব্দ। এইখানে দাঁড়িয়ে কিনা নিমন্ত্রণের কথা। তারপরেই বুঝলাম মিস্টার দত্ত হচ্ছেন ডাক্তার। মরা কেটে কেটে আর লোকের মৃত্যু দেখে দেখে তার মন হয়ে গেছে কঠিন। এবং সতীশবাবু হচ্ছেন পুলিশের পুরনো লোক।
জীবনে বহু নিহত মানুষের ভয়াবহ দেহ ঘেঁটে ঘেঁটে এসব দৃশ্য তার চোখে হয়ে গেছে নেহাত সহজ। সুতরাং তার মনের বিকার না হওয়াই স্বাভাবিক। আর রইল পড়ে হেমন্ত, তার কথা আলাদা করে কি বলি। এমন সময় মিস্টার দত্ত নিজের হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে ব্যস্ত হয়ে বললেন, এরে 8:30 বাজলো। সতীশবাবু, আমার তো আর থাকবার উপায় নেই। 9টার ভেতরেই আমার এক রোগীর বাড়ি যেতে হবে। হেমন্তবাবু, আমাকে কি আর আপনাদের দরকার আছে? না মিস্টার দত্ত, আপনি অনায়াসেই যেতে পারেন। মিস্টার দত্ত প্রস্থান করলেন। হেমন্ত খানিকক্ষণ লোহার সিন্দুকটা পরীক্ষা করল, তারপরে বলল, সতীশবাবু, এর চাবি কোথায়? চাবি পাওয়া যাচ্ছে না, বোধহয় খুনির কাছে আছে এক গোছা চাবি। বাড়ির ভিতরের লোকই যে এই খুনের সঙ্গে জড়িত আছে এও তার একটা প্রমাণ। বাইরের খুনি চাবি নিয়ে যাবে কেন? যে চাবি নিয়ে গেছে নিশ্চয়ই তার কোনো বদ মতলব আছে। হেমন্ত কিছু বলল না, নীরবে ঘরের মেঝের একদিকে তাকিয়ে বসে রইল। তারপর উঠে এগিয়ে গিয়ে মেঝের উপর থেকে এক টুকরো শুকনো কাদার মতন কি কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ সেটা পরীক্ষা করে বলল, সতীশবাবু, বলুন দেখি এটা কি? এক টুকরো শুকনো কাদা। ভিজে পথ দিয়ে হাঁটবার সময় খুনিদের কারোর জুতোর গোড়ালি আর সোলের খাঁজে এই কাদাটা লেগেছিল। তারপর মতিবাবুর সঙ্গে ধস্তাধস্তি করার সময় কাদার টুকরোটা গোড়ালির আর সোলের খাঁজ থেকে খসে পড়েছে। আচ্ছা হেমন্ত, তুমি কি করে জানলে যে ওটা খুনির জুতো থেকেই হয়েছে? ওটা আমাদেরই কারো জুতো থেকেও তো খসে পড়তে পারে। দুটি কারণে রবিন। প্রথমত, আজ সকাল থেকে শহরের পথঘাট শুকনো খটখটে। এ ঘরে আজ যারা ঢুকেছে তাদের কাউকেই কর্দমাক্ত পথ দিয়ে হাঁটতে হয়নি। আর দ্বিতীয়ত, আমি খালি চোখেই যতদূর দেখছি এই কাদার ভেতরে কিঞ্চিত নতুনত্ব আছে। খুনিদের একজনের পায়ে ছিল রবারের জুতো, তার গোড়ালি সমতল, সুতরাং এরকম কাদার তাল তার জুতোর তলায় জমবার উপায় নেই। ঠিক। অতএব এটি সংলগ্ন ছিল অন্য খুনির জুতোর সঙ্গে। এটা আমি এখন সযত্নে পকেটস্থ করলাম। বাড়িতে গিয়ে অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করব। সতীশবাবু, একবার বিনোদলালের সঙ্গে দেখা করবার সুবিধা হবে কি? নিশ্চয়ই হবে। সতীশবাবুর হুকুমে তখনই একজন লোক বিনোদলালকে খবর দিতে গেল। খানিক পরে একটি যুবক ভীত হরিণের মতো চারিদিকে তাকাতে তাকাতে অত্যন্ত জড়সড় হয়ে ঘরের ভিতরে এসে ঢুকল। ফর্সা রং, ছিপছিপে দেহ, মুখ চোখ সুন্দর। যুবকটি যে খুব শৌখিন দেখলেই তা বোঝা যায়, কিন্তু তার মাথায় কেয়ারি করা চুল আজ স্নান ও চিরুনির অভাবে এলোমেলো, চাকচিক্যহীন। পরনে দামি রেশমি জামা ও মিহি দেশি কাপড়, কিন্তু সেগুলো মলিন, পারিপাট্যহীন। তার চোখ ফোলা ফোলা, দুই গালেও শুকনো অশ্রুর দাগ, যেন বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্যের হিরো। হেমন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের দিকে নীরবে তাকিয়ে রইল অনেকক্ষণ ধরে। তার চোখ দুটো দেখলে মনে হয় তারা যেন যুবকের মনের ভিতরে গিয়ে ঢুকতে চাইছে। সেই তীব্র দৃষ্টি সহ্য করতে না পেরে যুবক মাথা নামিয়ে ঘরের মেঝের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করল। তারপর কম্পিত স্বরে বলল, আপনারা কি আমায় ডেকেছেন? আপনার নাম কি? শ্রী বিনোদলাল চট্টোপাধ্যায়। কাল সন্ধে থেকে রাত 10টা পর্যন্ত আপনি কি করছিলেন? কাল সন্ধ্যা 7:30 থেকে রাত 12টা পর্যন্ত আমি থিয়েটারে ছিলাম। বাড়ি ফিরেছেন কখন? ওই রাত 1:30টার সময়। মোটর করে এসেছিলেন? আগে হ্যাঁ। কোন থিয়েটারে গেছিলেন? নাট্যনিকেতনে। কোন দরজা দিয়ে বাড়িতে ঢুকলেন? সদর দরজা দিয়ে। দরজা বন্ধ ছিল? আগে হ্যাঁ। কে খুলে দিয়েছিল? দারোয়ান। কোন জামা পরে থিয়েটারে গিয়েছিলেন? যে জামাটা পরে আছি। থিয়েটার থেকে আপনি সোজা বাড়িতে এসেছিলেন তো? আগে হ্যাঁ। মিথ্যে কথা। আগে। চুপ। থিয়েটার থেকে আপনি বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়েছিলেন, সেখানে গিয়ে খাবার খেয়েছেন, নেশা করেছেন। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না।
বিনোদলালের মুখ হয়ে গেল মরার মতো হলদে এবং তার সর্বাঙ্গ কাঁপতে লাগলো থরথর করে। হেমন্তের কণ্ঠস্বর হঠাৎ আবার অত্যন্ত কোমল হয়ে পড়ল। ধীরে ধীরে সে বলল, বিনোদলাল, ভবিষ্যতে আর কখনো মদ খাবে না। মদ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষকে যে কোনো মুহূর্তে নরকে টেনে নিয়ে যেতে পারে। আর একটা কথা মনে রাখবেন, কোনো ভদ্রলোকেরই মিথ্যে কথা বলা উচিত নয়। মদ খাওয়া যে পাপ আপনি তা জানেন, তাই সে পাপ লুকোবার জন্য মিথ্যে কথা বলছিলেন। যে পাপ ভদ্রলোককে মিথ্যে বলতে বাধ্য করে তার চেয়ে খারাপ আর কিচ্ছু নেই। এখন আপনি যান, আমি আর কিছু জানতে চাই না। দারুণ আতঙ্কে একবার হেমন্তের মুখের দিকে তাকিয়েই বিনোদলাল তাড়াতাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেল। হেমন্তবাবু, আপনি যে বিনোদকে চিনতেন এই কথা তো একবারও আমাকে বলেননি। চিনতাম মানে? আজ আমি এই প্রথম বিনোদকে দেখলাম। আজ সকালেও এর নাম পর্যন্ত জানতাম না। তবে আপনি কেমন করে বিনোদের এত গুপ্ত কথা জানলেন? খুব সহজেই। ইচ্ছে বা চেষ্টা করলে আপনিও জানতে পারতেন। বিনোদ যখন বলল সে নাট্য নিকেতন থেকে মোটরে রাত 12টার সময় বেরিয়ে বাড়ি ফিরছে রাত 1:30টার সময়, তখনই বুঝলাম সে সোজা বাড়িতে আসে। কারণ নাট্য নিকেতনের দূরত্ব এখান থেকে 1 মাইলের বেশি নয়। মনে প্রশ্ন উঠল, এই 1.5 ঘন্টা সময় সে কোথায় কাটিয়েছে। লক্ষ্য করে দেখলাম তার জামার হাতায় তরকারির হলদে দাগ, জামায় পানেরও ছোপ রয়েছে, জায়গায় জায়গায় পোড়া দাগ। জিজ্ঞেস করে জানলাম কাল তার গায়ে ছিল এই জামাটাই। তরকারির দাগ দেখে অনুমান করলাম থিয়েটার থেকে বাড়িতে আসবার আগে সে কোনো হোটেলে গিয়েছিল, কারণ সাধারণত থিয়েটার দেখে অত রাতে কেউ অন্য কোথাও নিমন্ত্রণ রাখতে যায় না। তারপর চিন্তা করে দেখলাম সিগারেটের আগুনের ফিনকি লেগে জামার নানা জায়গায় পুড়ে যাওয়া, তরকারির দাগ আর পানের ছোপ লাগা, এসব হচ্ছে অজ্ঞানতা আর অসাবধানতার লক্ষণ। নেশা না করলে কেউ এমন বেহুশ হতে পারে না। অদ্ভুত আপনার তীক্ষ্ণ দৃষ্টি। বিনোদকে দেখেই তার আসল চরিত্র আবিষ্কার করে ফেললেন। কিন্তু কাল রাত 10টা পর্যন্ত বিনোদ কি করেছে এই কথা আপনি জানতে চাইলেন কেন? এই জিজ্ঞাসার জবাব দেওয়ার সময় হয়নি এখনো, আমায় দয়া করে মাফ করবেন। বিনোদ খালি জুয়াই খেলে না, নেশাও করে। হয়তো তার আরো গুণ আছে। আচ্ছা সতীশবাবু, বিনোদ কাল কখন বাড়ি ফিরেছে? দারোয়ানের কাছে এসে খোঁজ নিয়েছেন কি? হ্যাঁ, নিয়েছি, রাত 1:30টার সময়। উত্তম। আর আমার কিছু দেখবার বা শোনবার নেই। নমস্কার। এখনই যাবেন? কোনো সূত্র আবিষ্কার করতে পেরেছেন কি? এত তাড়াতাড়ি কিছু বলা আমার পক্ষে উচিত নয়, তবে এইটুকু জেনে রাখুন, ঘনীভূত অন্ধকারের ভেতরে আমি 2-1টি আলোক রেখা দেখতে পেয়েছি বটে। চলো রবিন, পলায়ন করা যাক। আমরা যখন বেরোলাম ততক্ষণে রাত হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে দেখলাম আজ শহরের একই অবস্থা। চারিদিক ঢাকা পড়ে গিয়েছে যেন অন্ধকারের ঘেরাটোপে। ঝড় বৃষ্টির কারণে রাস্তায় দোকানপাট সব বন্ধ, তার উপর শহর জুড়েই লোডশেডিং। কলকাতায় যে এমন অন্ধকার হতে পারে কখনো কল্পনা করিনি। সারা দিনের বৃষ্টির পরে এখনো আকাশ ঘন মেঘে ঢাকা। মুখ তুললে বোঝা যায় না মাথার উপরে লক্ষ তারা চুমকি বসানো নীলাকাশ বলে কোনো কিছুর অস্তিত্ব আছে। এদিকে ওদিকে যেদিকে তাকাই সমস্ত দৃশ্য যেন লুপ্ত হয়ে গেছে পুরো অন্ধকারের জঠরে। যেখানে যেখানে ভোল্টেজ ডাউনের ফলে ল্যাম্পপোস্টের মৃদু আলো আছে সেখানকার অন্ধকার কিঞ্চিত স্বচ্ছ হয়ে উঠেছে মাত্র। আলো কিন্তু দেখা যাচ্ছে না। মাঝে মাঝে পদশব্দ শোনা যাচ্ছে, কিন্তু পথিকরা অদৃশ্য। ওহে রবিন, এ হলো কি হে? হেমন্ত রয়েছে আমার কাছ থেকে মাত্র 1 হাত তফাতে, কিন্তু তাকেও দেখাচ্ছে যেন আবছায়ার মতো। একে মূর্তিবাবুর বাড়ির পিছন দিককার এই সরু গলিটা সাধারণতই নির্জন, তার উপরে এই অন্ধকার রাত। মনে হচ্ছে আমরা চলেছি নিস্তব্ধ এক অন্ধকার রাজ্যের ভিতর দিয়ে অন্ধের মতো। পিছনে আবার একাধিক অদৃশ্য জুতোর শব্দ হলো। কে কে আসে?
সাবধান, আমাদের দেহের উপরে হোঁচট খাবেন না। পর মুহূর্তেই মাথার উপরে অনুভব করলাম এক প্রচণ্ড আঘাত এবং চোখের সামনে ছড়িয়ে পড়ল রাশি রাশি সমুজ্জ্বল সর্ষে ফুল, এবং তারপরেই হারিয়ে ফেললাম জ্ঞান। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না, কিন্তু জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই শুনলাম হেমন্তের কণ্ঠস্বর। রবিন, রবিন, কি বলছো? উঠে বসো, উঠে বসো। হেমন্ত আমাকে ধরে তুলে বসিয়ে বলল, তোমার মাথা ফেটে গেছে, এখনই ব্যান্ডেজ করা দরকার। তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে পারবে? বোধহয় পারবো, কিন্তু কে আমাকে আক্রমণ করলো হেমন্ত? এখন কোনো কথা নয়, আগে বাড়ি চলো। নিজের বাড়িতে ফিরে হেমন্ত আমার ক্ষতস্থানটা পরীক্ষা করে বলল, বড় বেঁচে গিয়েছো রবিন, আর একটু হলেই আঘাতটা মারাত্মক হয়ে উঠত। সে তাড়াতাড়ি জল দিয়ে ক্ষতস্থানটা ধুয়ে ঔষধ প্রয়োগ করে ব্যান্ডেজ বাঁধতে বসল। কিন্তু হেমন্ত, হঠাৎ আমার ওপরে গুন্ডার আক্রমণ কেন? গুন্ডা নয়, হত্যাকারী। হত্যাকারী? হ্যাঁ, এ হচ্ছে মতিবাবুর হত্যাকারীর কীর্তি। খালি তোমাকে নয়, আমাকেও আক্রমণ করেছিল। তুমি তাদের দেখতে পেয়েছো? আবছায়ার মতো দেখেছি, দেখলেও চিনতে পারতুম না। তারা মুখোশ পরে এসেছিল। কিন্তু কেন? তারা আমার পকেট থেকে সেই দস্তানাটা চুরি করে পালিয়েছে। আমার সন্দেহ হচ্ছে বিনোদের উপরে। সে নিশ্চয়ই পাশে ঘরে লুকিয়ে বসে দস্তানা সম্বন্ধে তোমার মতামত শুনেছে। তারপর তার কোনো অনুচরের সঙ্গে আমাদের পিছু নিয়েছে। আজকের বিদঘুটে অন্ধকার তার পক্ষে একটা মস্ত বড় সুযোগ। দুর্যোগও হতে পারে রবিন। দুর্যোগ? খানিকটা তাই বই কি। মানে? এই দেখো। হেমন্ত হাসতে হাসতে পকেট থেকে একখানা পকেট বুক বার করে সামনের টেবিলের উপর রাখলে। পকেট বুক? হ্যাঁ। পকেট বুকখানা খুলে দু এক পাতা উল্টে সে বলল, না, যা ভেবেছিলাম তা তো নয়। কি? তুমি কি ভেবেছিলে? ভেবেছিলাম এর মধ্যে দস্তানা চোরের নাম ধাম গুপ্ত কথা পাবো। এখন দেখছি এখানা হচ্ছে মতিবাবুর ডায়েরি। হ্যাঁ, তবে কি এইখানাই মতিবাবুর ঘর থেকে অদৃশ্য হয়েছে? তাই তো বোধ হচ্ছে। এখানা তুমি কোত্থেকে পেলে? পিক পকেট করে, যেভাবে চোরেরা চিরকাল গুপ্তধন আহরণ করে। হেমন্ত, আমি তোমার কথা বুঝতে পারছি না। শোনো, অন্ধকারে গা ঢেকে আজ আমাদের একসঙ্গে আক্রমণ করেছিল দুজন লোক। খুব সম্ভব তাদের হাতে ছিল খাটো লোহার ডান্ডা। তারা নিশ্চয়ই আমাদের খুন করতে আসেনি, এসেছিল খালি ওই দস্তানাটাই হাতাবার জন্য। বোধহয় এই দস্তানা কেউ কেউ চেনে। দস্তানাটা দেখলে তারা মালিকের পরিচয় দিতে পারে, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে। যাক, সেসব কথা থাক। একজন তোমাকে আক্রমণ করে আর একজন আমার মাথা লক্ষ্য করে ডান্ডা মারে, কিন্তু ফসকে যায়। সে আবার ডান্ডা তোলবার আগেই আমি তাকে দুহাতে জড়িয়ে ধরি এবং সঙ্গে সঙ্গে তার বুক পকেটে অনুভব করি এই ডায়েরিখানার অস্তিত্ব। তুমি তো জানো রবিন, খুব বিপদেও আমার মাথা গুলিয়ে যায় না। চোখের নিমেষ পড়বার আগেই আমি এক হাতে তাকে জড়িয়ে সাত করে তার পকেটে এক হাত চালিয়ে ডায়েরিখানা তুলে নিলাম। কিন্তু সেই মুহূর্তে অন্য লোকটা তোমাকে ছেড়ে আমারও মাথায় মারে ডান্ডাটা। আমিও মাটির ওপর পড়ে যাই। আমার মাথা ফাটেনি বটে, কিন্তু আচ্ছন্নের মতো হয়ে গেলাম। আমাকে সেই অবস্থায় পেয়ে দস্তানাটা নিয়ে তারা সরে পড়ে। আমি যে পকেট মেরেছি এটা নিশ্চয়ই তারা জানতে পারেনি। আচ্ছা আচ্ছা, চোরের ওপরে আচ্ছা বাটপারি করেছো বটে। কিন্তু হেমন্ত, ডায়েরি আর চাবির গোছা চুরি দেখে সত্যি সত্যি সন্দেহ হয় যে বাড়ির ভেতরের কোনো লোকই মতিবাবুকে খুন করেছে। হ্যাঁ, সন্দেহ কেন? একরকম নিশ্চিতভাবে এই কথা বলা যায়। বাইরের লোক খুন আর টাকা চুরি করেই তুষ্ট হতো, পরে মতিবাবুর চাবির গোছা আর ডায়েরি কোনো কাজেই লাগতে পারতো না। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে হেমন্ত বলল, সতীশবাবুরও ওই মত। মিনিট 5-6 হেমন্ত ডায়েরি থেকে আর মুখ তুলল না। তারপর বলল, পেয়েছি রবিন, ডায়েরি চুরির কারণ পেয়েছি। ডায়েরির এই পাতাখানাই হলো তার কারণ। এই নাও, ডায়েরির এই পাতাটা পড়ো।
আমার শোবার ঘরের বড় টেবিলের ডান দিকের ড্রয়ারের পিছনের কাঠে একটি গুপ্ত স্থান আছে। বাঁ কোণের শেষ প্রান্তে খুব ছোট একটি স্প্রিং আছে, সেটি টিপলেই গুপ্ত স্থানটি বেরিয়ে পড়বে। ওর মধ্যে প্রায় 40,000 টাকার হীরা, চুনি, পান্না আর মুক্তো আছে। বৃদ্ধ হয়েছি, স্বাস্থ্য দিনে দিনে খারাপ হচ্ছে। হঠাৎ যদি মারা পড়ি সেই ভয়ে আমার উত্তরাধিকারীর জন্যে এখানে এই কথাগুলি লিখে রাখলাম। রবিন, খুনি জানতো যে ডায়েরির মধ্যেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। তাহলে এই খুনি নিশ্চয়ই বাড়ির ভিতরের লোক। এই জন্যেই সে চাবি চুরি করেছে। কাল তাড়াতাড়িতে ডায়েরি পড়তে পারেনি, খুব শীঘ্রই সে কাজ হাসিল করবে। তুমি মিলিয়ে নিও। করবে নাকি? দেখা যাক, দাঁড়াও একটা ফোন করি। বলেই হেমন্ত উঠে টেলিফোনের রিসিভার তুলে নিয়ে থানার নম্বর ডায়াল করলে। হ্যাঁ, কে? সতীশবাবু থানায় ফিরে এসছেন? হ্যাঁ, আমি হেমন্ত। শুনুন, মতিবাবুর দেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, বেশ। তা শোবার ঘর বন্ধ আছে? হ্যাঁ, অতি উত্তম। কিন্তু একটা জরুরি কথা মনে রাখবেন, ও ঘরের দরজার সামনে সর্বদাই যেন পাহারা রাখা হয়। কেউ যেন কোনো কারণেই ও ঘরে ঢুকতে না পারে। হ্যাঁ, কারণ আছে নিশ্চয়ই, কিন্তু এখনো প্রকাশ করবার সময় হয়নি। রাগ করবেন না, যথাসময়ে সমস্তটাই বলবো। বলেন কি, যে কনস্টেবল ভাঙা গ্লাস নিয়ে একলা আসছিল, হঠাৎ পথে কারা তাকে আক্রমণ করেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপর? গ্লাসটা ছিনিয়ে নিতে পারেনি? শুনে খুশি হলাম, বাহ। আচ্ছা, কনস্টেবল কাউকে চিনতে পারেনি? হ্যাঁ, কলকাতার আজকের অন্ধকার আশ্চর্য বটে, অভূতপূর্ব। হ্যাঁ, কি বললেন? মিনিট দুয়েক আগেই গলির মোড়ের কাছে কনস্টেবল আরেক পথিকের গায়ের ওপরে গিয়ে পড়ে। কে সে? বিনোদ? অত অন্ধকারে ওখানে সে কি করছিল? মাথা ধরেছে বলে বেড়াতে বেরিয়েছিল এই বিশ্রী অন্ধকারে? আশ্চর্য। তাকে গ্রেপ্তার করবেন কিনা ভাবছেন? আপনার কর্তব্য আপনি ভালো বোঝেন, আমি আর কি বলবো। হ্যাঁ, আমার কাছেও একটা নতুন খবর আছে। আমাকে আর রবিনকেও কারা আক্রমণ করেছিল। রবিনের মাথা ফেটে গেছে। বেচারি, আমার খুব বেশি লাগেনি বটে, কিন্তু সেই দস্তানাটা লুট হয়ে গেছে। না না না, চিনতে পারিনি। একে অন্ধকার, তার উপরে আবার তারা মুখোশ পরে এসছিল। না না, এত রাতে এই ঝড় জলের মধ্যে আপনাদের আর দেখতে আসতে হবে না, আমরা ভালোই আছি। আচ্ছা, নমস্কার। রবিন, সব শুনলে তো? হ্যাঁ, তুমি তো সব শুনেই বললে। ভাই হেমন্ত, এই যে আমরা সাংঘাতিক লোকের পাল্লায় পড়েছি। কাল খুন, 80,000 টাকা চুরি, আজ আমাদের আর কনস্টেবলকে আক্রমণ। এরপর তো... কিন্তু রবিন, বুঝতে পারছো কি তাদের বিরুদ্ধে প্রমাণগুলো সরাবার জন্য খুনিরা কিরকম মরিয়া হয়ে উঠেছে? কিন্তু কে তারা কিছুই যে ধরতে পারছি না ভাইয়া। আচ্ছা, সতীশবাবুর কাছে তুমি একটা কথা ভাঙলে না কেন? কি কথা? মতিবাবুর ডায়েরির কথা। রবিন, আমার লুকোছুরি মার্জনীয়। সত্যি কথা বলতে কি, এইটাই হবে আমার জীবনের প্রথম উল্লেখযোগ্য কেস। পুলিশের কাছে এর সমস্ত বাহাদুরিটা আমি একলাই অর্জন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আমি এই মামলাটার কিনারা করতে পারবো। অবশ্য তারপরে আমি পর্দার পেছনে সরে দাঁড়াবো, জনসাধারণের কাছ থেকে পুলিশকে 16 আনা সুখ্যাতি আদায় করবার সুযোগ করে দিয়ে। কিন্তু এই আগুন নিয়ে খেলা হচ্ছে, এমন তো আমাদের প্রাণ যেতেও পারে। এত চটপট প্রাণবায়ু যাতে বহির্গত না হয় সেই চেষ্টার ত্রুটি আমি করব না। কিন্তু কি আশ্চর্য, আমি যে একটা বড় কথা ভুলে গিয়েছি রবিন। বলেই হেমন্ত হঠাৎ দাঁড়িয়ে উঠে নিজের পকেটের ভিতরে হাত চালিয়ে দিলে। কি খুঁজছো তুমি? পেয়েছি, এইটা। হেমন্ত বার করলে সেই কাগজের মোড়কটা, যার ভিতরে সে পুরে রেখেছিল খুনির জুতো থেকে খসা খানিকটা শুকনো কাদা। মোড়কটা খুলে হেমন্ত বলল, বাঁচা গেল। কাদার টুকরোটা ধস্তাধস্তিতে গুড়িয়ে গেছে বটে, কিন্তু হারিয়ে যায়নি।
ওই এক টুকরো কাদাকে তুমি এমন অমূল্য নিধি বলে ভাবছো কেন? ওর ভেতর থেকে তুমি কি খুনিকে আবিষ্কার করতে চাও? আশ্চর্য কি, আমার সঙ্গে পরীক্ষাগারে এসো। হেমন্ত তার পরীক্ষাগারে গিয়ে টেবিলের সামনে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। তারপর অনুবীক্ষণ যন্ত্র ও সেই মোড়কের শুকনো কাদার গুঁড়ো নিয়ে ব্যস্ত হয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর এক সময় বলল, এই শুকনো কাদার ভেতরে কি কি আছে জানো? কি কি আছে? এর মধ্যে আছে চুন আর বালি, সুরকি আর কয়লার গুঁড়ো। এগুলো মেশানো আছে কলকাতার পথের সাধারণ ধুলোর সঙ্গে। চুন, বালি, সুরকি আর কয়লাও মেলে কলকাতার যেখানে সেখানে। এর কোনোটাকেই আমি অসাধারণ বলে মনে করি না। ও, এই বলেই হেমন্ত একেবারে চুপ মেরে গেল। তার মুখ দেখলেই বোঝা যায় অত্যন্ত এক মনে সে যেন কোনো মহা দরকারি কথা চিন্তা করছে। খানিক পরে আমি বললাম, দেখো ভাইয়া, এটা ভারী বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। শুকনো কাদার গুঁড়ো অর্থাৎ ধুলো নিয়ে এত বেশি মাথা ঘামানো হচ্ছে মানুষের মস্তিষ্কের অপব্যবহার, বুঝতে পারলে? হেমন্ত আমার পানে কিছুক্ষণের জন্যে চেয়ে রইল অন্যমনস্কের মতো। তারপর ধীরে ধীরে বলল, প্রিয় রবিন, তুমি হচ্ছে একটা প্রকাণ্ড উজবুক। পরদিন বিকেলে চললাম পরেশ মিত্র লেনে মিস্টার দত্তের চায়ের নিমন্ত্রণ রাখতে। উত্তর কলকাতায় যেসব ছোট ছোট গলি দেখা যায়, পরেশ মিত্র লেনও হচ্ছে তাদেরই একটি। গলিটি চওড়ায় ৬-৭ হাতের বেশি নয়। সাপের মতো এঁকে বেঁকে পাক খেয়ে ভিতর দিকে চলে গিয়েছে। কিছু দূর এগিয়েই ১০ নম্বরের বাড়ি পাওয়া গেল। দারোয়ানকে বোধহয় আমাদের আসার ব্যাপারে আগে থেকেই বলা ছিল, তাই সে আমাদের নাম শুনেই দোতলায় যেতে অনুরোধ করল। মিস্টার দত্ত তার দোতলার বৈঠকখানায় বসে সত্য সত্যই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। দেখলাম সতীশবাবু আমাদের আগেই সেখানে এসে হাজির হয়েছেন। মিস্টার দত্ত আমাদের দেখে বললেন, হেমন্তবাবু, রবীনবাবু, কাল আপনারা কি সাংঘাতিক বিপদে পড়েছিলেন। সতীশবাবুর মুখে তা শুনে আমি স্তম্ভিত হয়েছি। রবীনবাবুর মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা রয়েছে, যে নিশ্চয়ই ওর কাল খুব লেগেছে। লাগেনি বললে মিথ্যা বলা হবে। মধু খেলে মিষ্টি লাগে, ডান্ডা খেলে কষ্ট লাগে, প্রকৃতির এই স্বাভাবিক নিয়ম কিনা। কিন্তু কারা একের পর এক অপরাধ করেও এইভাবে মেঘনাদের মতো লুকিয়ে আছে মেঘের আড়ালে? আমার তো মশাই বাড়ি থেকে বেরোতেও ভয় করছে। ভয় নেই মিস্টার দত্ত, আমরা বোধহয় শীঘ্রই খুনিকে ধরতে পারবো। আচ্ছা, একটা কথা বলতে পারেন? কি কথা? আপনি তো মতিবাবুর বন্ধু, ওর পরিবারের অনেক খবরই রাখেন। বিনোদলালবাবু কোন কোন লোকের সঙ্গে মেলামেশা করেন সে বিষয়ে আমাদের কোনো খবর দিতে পারেন? বিনোদের বন্ধুদের কথা আমাকে আর জিজ্ঞেস করবেন না। কেন বলুন দেখি? তারা লোক ভালো নয়। তাদের বিশেষ পরিচয় আমি জানি না বটে, কানাঘুষোয় শুনেছি বন্ধুদের চেষ্টাতেই বিনোদের পরকাল ঝরঝরে হয়ে যাচ্ছে। আর বন্ধুরা চেষ্টা করবে না কেন? মামার মৃত্যুর পর বিনোদ হবে অগাধ সম্পত্তির মালিক, তারপরেই তো তাদের পোয়া বাড়ো। কিন্তু যেতে দিন মশাই, ও কথা যেতে দিন। এমন সময় মিস্টার দত্তের চাকর ট্রেতে করে চা সিঙ্গারা দিয়ে গেল। আমরা খেতে খেতে কথোপকথন চলতে লাগলো। সতীশবাবু, পোস্টমর্টমের খবর কি? মতিবাবুর পাকস্থলীতে কোনো রকম বিষের অস্তিত্ব পাওয়া যায়নি, যদিও ডাক্তারদের আগে সেই সন্দেহই হয়েছিল। মতিবাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে কিনা ডাক্তাররা জোর করে সে কথাও বলতে পারছেন না। তবে তারা স্বীকার করছেন যে ওটা মৃত্যুর কারণ হলেও হতে পারে। মতিবাবুর কণ্ঠের প্রত্যেক রক্তবহা নাড়িতে অতিশয় রক্তাধিক্যের লক্ষণ পাওয়া গেছে। নিশ্চয়ই বিষম জোরে তার গলা টিপে ধরা হয়েছিল। ডাক্তারের রিপোর্ট তো এই। আপনার রিপোর্ট কি হেমন্তবাবু? আমার রিপোর্ট? আপাতত আমার কাছে রিপোর্ট করবার মতন কোনো তথ্য নেই। হেমন্তবাবু, সেই শুকনো কাদার গুঁড়ো তো আপনি পরীক্ষা করেছেন বলে রবীনবাবুর কাছে শুনেছি। তার মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষত্ব আবিষ্কার করতে পেরেছেন আপনি।
ধুলো পেয়েছি বটে, কিন্তু অত্যন্ত বাজে ধুলো, কোনো কাজে লাগবে বলে মনে হয় না। আচ্ছা মিস্টার দত্ত, হ্যাঁ বলুন হেমন্তবাবু। ওই দরজার পর্দার ফাঁক দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে, ওখানে শেলফের ওপরে অত শিশি বোতল সাজানো কেন? ওটা কি আপনার ডিসপেন্সারি? না হেমন্তবাবু, ওটা আমার ডিসপেন্সারি নয়, ওই ঘরটি হচ্ছে আমার রসায়নাগার। রসায়নাগার? আগে হ্যাঁ, আপনি তো জানেন রসায়ন শাস্ত্র নিয়ে আমি অল্প বিস্তর পরীক্ষা কার্য করি। যদিও জ্ঞান আমার সামান্য, তবু ওই রসায়নাগারের পিছনে আমি অনেক টাকা খরচ করেছি। আপনি ওই ঘরটি দেখবেন? রবিন জানে সব ব্যাপারেই আমার কৌতূহলের সীমা নেই, বিশেষ করে বৈজ্ঞানিক ব্যাপারে। আমার রসায়নাগারটি আপনার মতো গুণীকে দেখিয়ে ধন্য হতে পারি। চা খাওয়া হয়েছে? আসুন আসুন। মিস্টার দত্তের সঙ্গে আমরা পাশের ঘরে গিয়ে ঢুকলাম। আমি এই রসায়নাগারের মধ্যে বিশেষ কোনো নতুনত্ব পেলাম না, কারণ হেমন্তের পরীক্ষাগারের সাজসজ্জার সঙ্গে এরও মিল আছে অনেকটা। সেই শিশি বোতল, জার, অণুবীক্ষণ, কাচের মাপচুপের গেলাস, বকযন্ত্র প্রভৃতি। তবে এই রসায়নাগারের জন্যে মিস্টার দত্ত হেমন্তের চেয়ে ঢের বেশি টাকা খরচ করেছেন, সেটা বুঝতে দেরি লাগলো না। আমি রসায়ন রসে বঞ্চিত, কাজে এই ঘরের যথার্থ মর্যাদা হয়তো বুঝতে পারলাম না। সতীশবাবুরও অবস্থা বোধ হয় আমারই মতো, কারণ বোকা বনবার ভয়ে তিনি একেবারে বোবা হয়ে গেলেন। কিন্তু সমজদার হেমন্ত কৌতূহলে বালকের মতন চঞ্চল হয়ে উঠল। বিপুল আগ্রহে একবার এটা একবার ওটা সে পরখ করে এবং প্রশ্নের পর প্রশ্নে মিস্টার দত্তকে সে যেন আচ্ছন্ন করে দিল। ওটাতে কি আছে মিস্টার দত্ত? মিস্টার দত্ত আমাদের পক্ষে দুর্বোধ্য ও অদ্ভুত এক রাসায়নিক পদার্থের বিজ্ঞানসম্মত নাম বললেন ও তার গুণাগুণ বুঝিয়ে দিলেন হেমন্তকে। আর ওটাতে? আবার একটা অচেনা নাম ও তার গুণাগুণের ব্যাখ্যা। ওপরে তাকটাতে শিশি বোতলের সঙ্গে একটা ওই থার্মোফ্লাক্সটাতে কি আছে মিস্টার দত্ত? লিকুইড এয়ার। লিকুইড ইয়ার অর্থাৎ তরল বা দ্রবীভূত বাতাস। হাওয়াকেও আপনারা জলে পরিণত করছেন? আশ্চর্য। কিছুই আশ্চর্য নয় হেমন্তবাবু, জল দেখা যায়, বাতাস দেখা যায় না, এই দুই প্রবাহিত হচ্ছে। তাই বিজ্ঞানে বাতাসকেও বলে তরল জিনিস বা ফ্লুইড। কিন্তু ফ্লুইড হলেও জলের মতো এই দ্রবীভূত বাতাসকে দেখা যায় কি? দেখা যায় বই কি, খুব দেখা যায়। বাতাস একরকম গ্যাস ছাড়া আর কিছুই নয়। বাতাসের তাপ যখন 0 থেকে 270 ডিগ্রি নিচে নামানো যায়, বাতাস তখনই হয় দ্রবীভূত। তাকে তখন দেখতে হয় একরকম জলের মতোই, আর জলের মতোই তাকে এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা চলে। দ্রবীভূত বাতাস বিষম ঠান্ডা, কিন্তু তার অবশিষ্ট তাপ আরও নিচে নামিয়ে আনলে সেটা জমে অধিকতর শীতল বরফ হয়ে পড়বে। তরল বাতাস শুনে চমকে গিয়েছি, তারপরেও বাতাস হবে আবার নিরেট বরফ। অবাক কাণ্ড। তাকে তখন দেখাবে কিরকম? অবিকল বরফের মতোই, যদিও সেটা হবে এমন ঠান্ডা যে তুলনায় সাধারণ বরফকেও তখন গরম বলা যেতে পারে। ওই বাতাস বরফের সাহায্যে রাসায়নিকরা পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাসকে অর্থাৎ হাইড্রোজেনকে দ্রবীভূত করতে পারেন। আর তার পরের ধাপ হচ্ছে বরফে পরিণত হাইড্রোজেন। আচ্ছা, ফ্লাস্কের মুখে ছিপি না দিয়ে তুলোর নুটি এঁটে রেখেছেন কেন মিস্টার দত্ত? বাতাস দ্রবীভূত হলেও পালিয়ে যেতে পারে তো। দ্রবীভূত বাতাসও উবে যায় বটে, কিন্তু ফ্লাস্কের মুখে তুলোর বদলে ছিপি এঁটে রাখলে দ্রবীভূত বাতাস দড়াম করে পাত্র ফেটে বেরিয়ে আসতে পারে। কিন্তু এই দ্রবীভূত বাতাস আপনার কোন কাজে লাগে? আমরা অর্থাৎ রাসায়নিকরা দ্রবীভূত বাতাসকে ব্যবহার করি অন্য জিনিসকে অতিরিক্ত ঠান্ডা করবার জন্য। একে অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে বিস্ফোরক রূপেও কাজে লাগানো যেতে পারে, কিন্তু বাতাসকে দ্রবীভূত করা হচ্ছে বহু ব্যয়সাধ্য। ধনী ছাড়া আর কেউ তা করতে পারে না।
রসায়নকে শখ করে আমি প্রায় ফকির হতে বসেছি। আজ রাত হয়ে গেল মিস্টার দত্ত, আপনার দামি সময় আর নষ্ট করব না, কিন্তু আগে থাকতে এটাও জানিয়ে রাখছি, আপনার মতন বিখ্যাত পণ্ডিতের সঙ্গে আলাপ করবার সৌভাগ্য যখন হলো তখন সহজে আপনাকে মুক্তি দেব না। আমি আবার এসে নতুন নতুন আশ্চর্য কথা শুনে যাব কিন্তু। বিলক্ষণ বিলক্ষণ, অবশ্যই আসবেন। আমার বাড়িতে আপনার অবারিত দ্বার জানবেন। ঘরের ভিতর থেকে বেরোতে বেরোতে হেমন্ত মাথা নাড়তে নাড়তে বলল, বাতাসের বরফ, বাতাসের বরফ, ধন্য বিজ্ঞান, ধন্য। এবারে এসে হয়তো খেয়ে যাব গন্ধের বরফি। না হেমন্ত বাবু, আপনাকে অতটা বেশি সৌভাগ্যের অধিকারী বোধহয় আমি করতে পারবো না। বড় রাস্তায় এসে সতীশবাবু বললেন, এইবার আমাকে থানার দিকে ফিরতে হবে। সতীশবাবু, আপনাকে একটা কাগজ দিচ্ছি, কাজে লাগে কিনা দেখবেন তো। কি আছে এতে? মতিবাবুর যে নোটগুলো চুরি গেছে তাদের নম্বরগুলো টোকা আছে, এই নিন। হ্যাঁ, এই কাগজ আপনি কোথায় পেলেন? দিন 2-3 বাদে সবই জানতে পারবেন। চলো রবিন। হতবম্ব সতীশবাবুকে সেইখানেই রেখে আমরা ধরলাম বাড়ির পথ। খানিক দূর এসে আমি জিজ্ঞাসা করলাম, এই কাগজের কথা তুমি আমাকে বলনি কেন? তোমাকে বলে লাভ নেই, তুমি তো একটা পেট পাতলা মানুষ। সতীশবাবুকে আমার শুকনো কাদা নিয়ে পরীক্ষার কথা কে বলতে বলেছিল তোমাকে? বাহ, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে শুনি? তা নয় তো কি, তোমাকে আগেই বলিনি এই মামলায় আমি পুলিশকে আমার হাতের তাস দেখাতে চাই না? মাফ করো ভাই, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এই যাত্রায় তোমাকে মাফ করা গেল, কিন্তু ওই কাগজখানা? কৌতূহলে তুমিও কিন্তু আমার চেয়ে কম যাও না দেখছি। এ কাগজ সম্বন্ধে কোনো রহস্যই নেই। আজ সকালে মতিবাবুর ডায়েরিতেই পেয়েছি নোটের নাম্বারগুলো। যে পাতায় নাম্বারগুলো তোলা ছিল খুনের দিন সেখানে লেখা হয়েছিল, অর্থাৎ মতিবাবু ব্যাংক থেকে বিকেলে ফিরে এসেই নোটের নাম্বার 2কে রেখেছিলেন। মতিবাবু দেখছি খুব সাবধানী লোক ছিলেন। যাকে ওসব বাদ দাও, একটা অন্য প্রসঙ্গ বলি। দেখো হেমন্ত, কালকের ও আজকের রাতের কত তফাৎ। কাল ছিল অভাবিত আঁধারে চারিদিক কালো, আর আজ আকাশ থেকে শহরের মাথায় ঝরে পড়েছে রূপলি চাঁদের আলো। আজ 3 দিনে প্রকৃতি দেবী 3 রকম বেশ পরিবর্তন করলেন। পরশু দেখলাম গ্রীষ্মের রৌদ্র, কাল দেখলাম বর্ষার অন্ধকার, আর আজ দেখছি বসন্তের জ্যোৎস্না। কিন্তু এ দেখাই শেষ দেখা নয় রবিন। আমাদের পেছনে পেছনে আমি ও কাকে দেখছি? ফিরে দেখলাম মতিবাবুর ভাগ্নে বিনোদলাল আসছেন। তার চেহারা যেন আরও শুকনো, রোগা ও ছন্ন ছাড়ার মতো বলে বোধ হলো। আরে আরে আরে, বিনোদলাল যে, এদিকে কি মনে করে? কে? হেমন্ত বাবু? আসলে রাতে ঠান্ডা হাওয়ায় পথে পায়চারি করছি। আজকাল রোজ সন্ধ্যায় বিষম মাথা ধরছে, কিন্তু আপনারা এখানে কেন? মিস্টার দত্ত আজ আমাদের চায়ের নিমন্ত্রণ করেছিলেন। ও তাই নাকি? আচ্ছা, আসি। বলেই তিনি ফুটপাত দিয়ে কয়েক পা এগিয়ে গেলেন। তারপর আবার ফিরে এসে বললেন, হেমন্তবাবু, মিস্টার দত্ত কি আমার সম্বন্ধে কোনো কথা আপনার কাছে বলেছেন? না, কিন্তু আপনার এমন সন্দেহের কারণ কি? দেখুন হেমন্তবাবু, মিস্টার দত্ত আমার হতভাগ্য মামার বিশেষ বন্ধু ছিলেন বটে, কিন্তু আমাকে বোধহয় তিনি পছন্দ করেন না। মামার মৃত্যুর দিনে তার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল, এ কথা হয়তো আপনারা জানেন, কিন্তু তার আসল কারণ যে কি সেটা আপনারা কি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আপনি রেস খেলেন বলে মতিবাবু আপনার ওপরে বিরক্ত হয়েছিলেন, কি তাই তো? হ্যাঁ, আর মামার কাছে সে খবর দিয়েছিলেন ওই মিস্টার দত্তই। এটা কি তার করা উচিত হয়েছে? কেন উচিত হয়নি? আপনি অসৎ সংসর্গে অধঃপাতে যাচ্ছিলেন, তাই তিনি মতিবাবুকে সাবধান করে দিয়েছিলেন আপনার মঙ্গলের জন্য।
ও আচ্ছা, আসি হেমন্তবাবু। আপনাকে আমিও একটা কথা জিজ্ঞেস করতে চাই। করুন। মতিবাবুর হত্যার জন্য কারোর ওপর সন্দেহ হয় কি? সন্দেহ? কারুর উপরে সন্দেহ করবার অধিকার আমার নেই। বলেই বিনোদলাল দ্রুত পদে সেখান থেকে প্রস্থান করলেন। আমরা আবার অগ্রসর হলাম। যেতে যেতে আমি বারবার পিছন ফিরে তাকাতে লাগলাম, কিন্তু বিনোদলাল একেবারেই অদৃশ্য। ভারী অদ্ভুত এই বিনোদলাল। আকাশের চাঁদের মতোই কখনো অন্ধকারে আবির্ভূত হয়, আবার কখনো আচমকা অদৃশ্য হয়ে মিশে যায় মেঘের আড়ালে। পরদিন বিকেলে বসে বসে হেমন্তের সঙ্গে গল্প করছি, এমন সময় সতীশবাবু এসে ঢুকলেন ঘরের ভিতরে। হঠাৎ এই সময় কোনো খবর টবর আছে নাকি? সতীশবাবু চেয়ারের উপরে বসে পড়ে বললেন, ভালো মন্দ দুই খবরই আছে। যথা? সেই ভাঙা কাচের গ্লাসের উপরে আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। সুখবরই বটে। আমাদের পুরনো দপ্তর থেকে এক আসামির আঙুলের ছাপ বেরিয়েছে। দুই ছাপই একই আঙুল। কে সেই আসামি? একে একে সব বলছি। 20 বছর আগে জাল নোট চালাবার চেষ্টা করে হরিহর নামে একটা লোক ধরা পড়েছিল, কিন্তু মামলা বিচারাধীন। সেই সময়ে একদিন সে হাজত থেকে সরে পড়েছিল পুলিশকে ফাঁকি দিয়ে। তারই আঙুলের ছাপের সঙ্গে গিলাসের আঙুলের ছাপ মিলে গেল অবিকল। সেই হরিহর এখন কোথায়? কেউ তো জানে না। হয়তো তার আসল নাম হরিহরই নয়। যখন সে হাজতে ছিল তখন অনেক চেষ্টা করেও পুলিশ তার যথার্থ পরিচয় আদায় করতে পারেনি। তবে তার কথাবার্তা, হাবভাব ও ব্যবহারে এইটুকু অনুমান করা গিয়েছিল যে সে ভালো ঘরের ছেলে আর সুশিক্ষিত। পুলিশ চারপর নাই খোঁজ নিয়েও আর হরিহরের কোনো পাত্তাই পায়নি। আজ 20 বছর পরে হরিহরের অস্তিত্ব পাওয়া গেছে ভাঙা গেলাসের কাছে। জালিয়াত অজ্ঞাতবাস থেকে ফিরে এসে হয়েছে হত্যাকারী, কিন্তু আবার সে যে অদৃশ্য হয়েছে। হরিহরের ছবি আপনাদের কাছে নেই? ছবি নিশ্চয়ই আছে, এই নিন তার লিপি। সতীশবাবু একখানা ফটো বার করে টেবিলের উপরে রাখলেন। আমি ঝুঁকে পড়ে দেখলাম একটি অত্যন্ত শান্তশিষ্ট যুবকের চেহারা। চোখ বড় বড়, নাক টিগলো, দাড়ি কামানো, মাথায় লম্বা চুল। ছবিখানা খানিকক্ষণ মন দিয়ে দেখে হেমন্ত বলল, 20 বছর আগে হরিহরের বয়স ছিল কত? 22-24-এর বেশি নয়। তাহলে আজ তার বয়স হবে 42 কি 44। এতদিনে তার চেহারা যথেষ্ট পরিবর্তন হওয়া সম্ভব। আচ্ছা, ছবিখানা আজ আমার কাছে থাক কেমন? মতিবাবুকে খুন করতে এসেছিল দুজন লোক। বোঝা যাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে হরিহর, কিন্তু আরেকজনকে সেটাও আমরা আন্দাজ করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও পুলিশের হাত ছাড়িয়ে লম্বা দিয়েছে। পালিয়েছে? কে পালিয়েছে? শুনুন, মতিবাবুর চোরাই নোটের নম্বরগুলো আপনি কি উপায়ে সংগ্রহ করেছেন জানি না, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল কারেন্সি থেকে আজই কেউ এমন 10খানা 1000 টাকার নোট ভাঙিয়ে নিয়ে গেছে, যার নম্বরগুলো আছে আপনারই দেওয়া কাগজে। বলেন কি মশাই? হ্যাঁ, তারপরেই খবর পেলাম আজ সকালে বিনোদলালকেও কারেন্সি অফিস থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। এ ব্যাপারে আপনারা তাকে জেরা করেছেন? আপাতত বিনোদকে জেরা করবার কোনো উপায়ই আর নেই। মানে? বিনোদ পালিয়ে গেছে। পালিয়ে গেছে? বিনোদ পালিয়ে গেছে? উত্তেজিতভাবে হেমন্ত চেয়ারের উপরে সিঁধে হয়ে বসল। একেবারে নিরুদ্দেশ। কারেন্সি অফিস থেকে বাড়িতে ফিরে এসে আবার কখন যে কোন পথ দিয়ে সে অদৃশ্য হয়েছে কেউ তা দেখতে পায়নি। বিনোদের নামে ওয়ারেন্ট আমি তৈরি করেই রেখেছিলাম, কিন্তু তাকে গ্রেপ্তার করতে গিয়ে দেখি খাঁচার ভেতর পাখি আর নেই। বিনোদ পলাতক। বিনোদকে দেখা গেছে কারেন্সিতে। কি অন্যায় করেছি! গোড়া থেকেই ওর উপরে আমার সন্দেহ হয়েছিল, তখনই যদি গ্রেপ্তার করত। আমি মনে মনে ভাবতে লাগলাম যে
পালিয়ে গিয়ে বিনোদ নিজেই নিজের অপরাধটা ভালো করে প্রমাণিত করল। কিন্তু এই বীভৎস ব্যাপারে তার হাত ছিল কতখানি? সে কি হরিহরেরই হুকুম তামিল করেছিল? হরিহরও কি তার সঙ্গে দেশ ছাড়া হয়েছে? নিশ্চিন্ত হন সতীশবাবু, আমাকে আরও দিন 3 সময় দিন। তার ভেতরেই বোধহয় মামলাটার একটা কিনারা করে ফেলতে পারবো। এ মামলার একরকম কিনারা তো করে এনেছি, পাঁচি বিনোদ গা ঢাকা দিত যত মুশকিলে ফেললে। কিছু ভাববেন না সতীশবাবু, বিনোদলালকে আবার আপনার হাতের কাছে পাবেন খুব শীঘ্রই। পালিয়ে এসে যাবে কোথায়, তাকে আপনার মুঠোর ভেতর এনে দেব, এই আমার পণ। আরও কিছুক্ষণ কথা বলে সতীশবাবু নিলেন বিদায়। হেমন্ত চিন্তিত মনে চুপ করে বসে রইল। বুঝলাম ওর মনে এখন ঝড় উঠেছে। জানলা দিয়ে বাইরে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে ঝড় উঠবার আগে আমি ছাতা মাথায় বিদায় নিলাম। প্রভাতী চা পান করতে করতে হেমন্তের সঙ্গে আলোচনা হচ্ছিল। এমন সময় হন্তদন্তভাবে সতীশবাবুর সশব্দে আবির্ভাব। কি হয়েছে? কোনো খারাপ খবর নাকি? আর আপনার চেহারার অবস্থা তো ভালো নয় দেখছি। আবার খুন। এই কথা বলে সতীশবাবু ধপাস করে চেয়ারের উপরে বসে পড়লেন। খুন? হ্যাঁ মশাই, হ্যাঁ, আবার খুন হয়েছে, আর খুনি নিশ্চয়ই সেই বিনোদ। আপনি কি বলছেন সতীশবাবু? বিনোদ খুন করেছে? কাকে? মিস্টার দত্তকে নয় তো? মিস্টার দত্তকে সে কেন খুন করবে? তার উপরে বিনোদ মোটেই খুশি নয়। না হেমন্তবাবু, খুন হয়েছে একটা নতুন লোক, কিন্তু মতিবাবুর হত্যাকাণ্ডের সঙ্গে লিপ্ত আছে বলে তাকেও আমরা খুঁজছিলাম। আপনার কথার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না, দয়া করে ভালো করে সব কথা গুছিয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি। ভোরবেলায় খবর পেলাম গঙ্গার ধারে একটা মরা পড়ে আছে। দেখতে গেলাম, এমন প্রায় যেতে হয়, কারণ গঙ্গার ধারে লাশ পাওয়া নতুন কথা নয়। কিন্তু ঘটনাস্থলে গিয়েই আমার চক্ষু স্থির হয়ে গেল। একটা জোয়ান লোকের লাশ, আর সে মারা পড়েছে ঠিক মতিবাবুর মতোই। মুখে সেই আতঙ্ক, বিস্ময় ও যন্ত্রণার চিহ্ন, আর গলায় সেই সাংঘাতিক নীল দাগ, একদম একরকম। নীল দাগ? হ্যাঁ, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরীক্ষা করে বোঝা গেল লোকটাকে অন্য কোথাও খুন করে তার লাশটাকে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। লোকটাকে এখনো কেউ শনাক্ত করতে আসেনি। গায়ে পাঞ্জাবি, তার পকেটে পেলাম একখানি ছোড়া, সুতরাং মানুষটি গোবেচারা ছিল না। পরনে পাজামা, পায়ে রবারের জুতো। কি বললেন? মৃতদেহের গলায় নীল দাগ, পায়ের রবারের জুতো? তবে যা সন্দেহ করছেন তা মিথ্যে নয়। গলায় নীল দাগের সঙ্গে পায়ে রবারের জুতো দেখে আমারও সন্দেহ জেগে উঠল। মতিবাবুর বাড়িতে হত্যাকারীদের একজনের যে রবারের জুতোর মাপ আমরা নিয়েছিলাম, তার সঙ্গে এই জুতোর মাপ একেবারে ঠিকঠাক মিলে গেল। এই লোকটাই সেই ভূতপূর্ব জালিয়াত হরিহর নয় তো? না রবীনবাবু, এর আঙুলের ছাপ অন্যরকম। তাহলে মতিবাবুর 2 খুনির একজনের সন্ধান পাওয়া গেল? তাই তো মনে হচ্ছে। আরেক খুনি নিশ্চয়ই বিনোদলাল। কিন্তু সে তো পলাতক। তাহলে এই নতুন হত্যার জন্য কার উপরে আপনার সন্দেহ হয়? ওই বিনোদের ওপরেই। হেমন্তবাবু, আমার দৃঢ় বিশ্বাস যে বিনোদ এই কলকাতাতেই গা ঢাকা দিয়ে বসে আছে। খুব সম্ভব তার সঙ্গে এই লোকটা চোরাই নোটের অংশ নিয়ে গোলমাল করেছিল, কিংবা তাকে কোনো রকম ভয় দেখিয়েছিল। তাই বিনোদ গলা টিপে একে বধ করে নিজের পথ সাফ করেছে। অল্পক্ষণ ভেবে হেমন্ত বলল, কেসটা দাঁড় করিয়েছেন মন্দ নয়, কেবল ধোপে টিকলে হয়। কেন? তাহলে এর মধ্যে হরিহরের স্থান কোথায়? সেইটাই তো ভালো করে বোঝা যাচ্ছে না। হয়তো পরে বোঝা যাবে। আপনি কি লাশটাকে দেখবেন? কি দরকার? আমি যে ঘটনার মালা গেঁথেছি এটা হচ্ছে তারই একটা ঘটনা মাত্র। এরপরেও যদি 2-10টা খুন হয় তাহলেও আমার ঘটনার মালা নতুন করে গাঁথতে হবে না। একটু থেমে হঠাৎ শরবত সে আবার বলল, সতীশবাবু, খুনিকে আপনি আজকেই গ্রেপ্তার করতে চান? সে কি,
বিনোদ কোথায় আছে আপনি তা জানেন? আমি কি একবারও বলেছি খুনির নাম জানি আমি? আপাতত সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে এখন যা বলি সেটা মন দিয়ে শুনুন। আজ বিকেলে রবিনকে নিয়ে আমি মতিবাবুর শয়ন গৃহে যেতে চাই। মিস্টার দত্তকেও দরকার হবে, তিনি এই খুনি ধরা ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন। আপনাকে আরও যা যা করতে হবে বলছি। আমার সাথে পাশের ঘরে চলুন, সেই সঙ্গে একটা নতুন জিনিসও দেখাবো আপনাকে। সতীশবাবুর সঙ্গে আমিও পাশের ঘরে যাব বলে উঠবার উপক্রম করছি, হেমন্ত হেসে উঠল। না রবিন, কৌতূহল দমন করো, তুমি এই ঘরেই থাকো। তাহলে আজ যখন এই রহস্যনাট্যের শেষ দৃশ্যের ওপরে জবনিকা উঠবে, তখন তার বিষয়টা তুমি রীতিমতো উপভোগ করতে পারবে। সতীশবাবুকে নিয়ে হেমন্ত পাশের ঘরে গিয়ে ঢুকল। আমি একলা বিরক্ত মনে চুপ করে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা ধরে ওদের দুজনের মধ্যে ফিসফাস করে কি কথাবার্তা হলো কিছুই শুনতে পেলাম না, যদিও শোনবার জন্যে আমার প্রাণ করছিল ছটফট। শেষের দিকে কেবল একবার শুনতে পেলাম সতীশবাবু বলছেন, কি আশ্চর্য! বিস্ময়ের কারণটা আবিষ্কার করতে না পেরে মনটা খারাপ হয়ে গেল। তবে মনটা আরো খারাপ হতে না দিয়ে অনেকদিন বাদে হেমন্তের বাড়ির বারান্দায় এসে দাঁড়ালাম। একটা সোঁদা বাতাসের গন্ধে মন ভরে গেল। দেখলাম আকাশ কালো করে বৃষ্টি নামবে যে কোনো সময়। মেঘের আড়ালে কোন মেঘনাথ লুকিয়ে আছে জানা যাবে আজকেই। বিকেলে হেমন্তের সঙ্গে আমি আবার সেই ভয়াবহ ঘরের ভিতরে গিয়ে ঢুকলাম, মতিবাবুর শয়ন ঘর। সারা বাড়িটা ঠিক সমাধির মতন নীরব। বাড়ির লোকজন সবাই যেন ভয়ে দম বন্ধ করে একেবারে চুপ মেরে গেছে। খানিক পরেই মিস্টার দত্ত এসে হাজির। আসুন মিস্টার দত্ত, নমস্কার। আজও আর একবার আপনাকে কষ্ট দিলাম। কষ্ট কিছু মাত্র না, আপনাদের সাহায্য করতে আমি সর্বদাই প্রস্তুত। বলুন, আমায় কি করতে হবে বলুন। দু চারটে কথা জানতে চাই। নতুন খুনের কাহিনীটা নিশ্চয়ই শুনেছেন? সতীশবাবুর মুখে শুনলাম। এ কি ভীষণ ব্যাপার, ভয়ে আমার বুক কাঁপছে মশাই। বিনোদলাল পলাতক? সব শুনেছি, বিশেষ সন্দেহজনক। কিন্তু খুনিকে আমি গ্রেপ্তার করবই। না হেমন্তবাবু, বিনোদ যে এমন ভয়াবহ কাজ করতে পারে আমার কিছুতেই বিশ্বাস হয় না। মানুষ চেনা বড় কঠিন মিস্টার দত্ত, বড়ই কঠিন। কিন্তু দুটো খুন করে খুনি পালিয়ে যাবে কোথায়? আমার বিশ্বাস সে এখানেই আছে। কোথায়? এই বাড়িতেই। মিস্টার দত্ত, এ বাড়িখানা যেমন মস্ত সেমনি সেকেলে। এখানে আনাগোনা করছেন আপনি অনেক দিন। আপনি কি বলতে পারবেন এই বাড়ির কোথাও কোনো চোর কুঠুরি আছে কিনা? সেকেলে বাড়িতে প্রায় চোর কুঠুরি থাকতো। আপনি কি মনে করেন বিনোদ এই বাড়িতেই লুকিয়ে আছে? তা কেমন করে হবে? না মশাই, আমি কোনো চোরা কুঠুরির সন্ধান টন্ধান জানি না। মতিবাবুর মুখেও কোনোদিন শোনেননি? না। আচ্ছা, আমার কাছে ভালো করে এই বাড়িটার বর্ণনা করতে পারেন? তা নিশ্চয়ই পারি। এই বাড়ির সবটাই আছে আমার নখদর্পণে। তারপর প্রায় আধ ঘন্টা ধরে দুজনের মধ্যে চলল প্রশ্নোত্তরের ঘটা। শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠলাম। মনে হলো সমস্তটাই যেন অর্থহীন। বিনোদ নিশ্চয়ই এই বাড়ির মধ্যে লুকিয়ে নেই, সে এমন কাঁচা ছেলে নয়। হেমন্তের ধারণা ভুল। হঠাৎ একজন পাহারাওয়ালা এসে জানালে ইন্সপেক্টর বাবুর কাছ থেকে একজন নাকি হেমন্ত বাবুকে ডাকতে এসেছে। আমাকে? আমাকে আবার কি দরকার? বলগে যাও, আমি এখন ভারী ব্যস্ত। আচ্ছা থাক, আমি নিচেই যাচ্ছি। এসো তো রবিন, খবরটা কি শুনে আসি। আমরা নিচে নেমে গেলাম, কিন্তু নিচে গিয়ে কারুকেই দেখতে পেলাম না। কে ডাকতে এসছে? গেল কই? মিনিট 6 অপেক্ষা করেও কারুর দেখা পাওয়া গেল না। ছুলোয় যাক ইন্সপেক্টর বাবুর লোক। আমার এখন অনেক কাজ, চলো আবার ওপরেই যাই। ঘরে ঢুকে হেমন্ত আবার টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। কে এসেছিল? কেউ না, কেবল মিছে সময় নষ্ট হলো। হ্যাঁ, কি বলছিলেন? এবারই সিঁড়ির তলায় চোর কুঠিরির মতো একটা ঘর আছে, কিন্তু সে ঘরে কয়লা থাকে। আগে হ্যাঁ।
তাহলে আপনার মতে বিনোদ এখানে নেই? না। মিনিট 5 ধরে হেমন্ত গম্ভীর মুখে ভাবতে লাগলো। তারপর ঘরের বাইরে সিঁড়ির উপরে শুনলাম ভারী ভারী পায়ের শব্দ। দরজা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করলেন হাসি মুখে সতীশবাবু। এই যে আসুন। ব্যাপার কি সতীশবাবু, এক মুখ হাসি যে? বিনোদের খোঁজ টোজ পেয়েছেন বুঝি? না, পেয়েছি খালি এই জিনিস দুটো বলেই সতীশবাবু পকেট থেকে বার করলেন এক জোড়া সাদা দস্তানা। হেমন্ত দস্তানা দুটো সতীশবাবুর হাত থেকে নিয়ে পরীক্ষা করতে করতে বলল, এর একটা দস্তানা আমি যে চিনি। রক্তের দাগ আর নেই বটে, কিন্তু কাঁচ দিয়ে কাটা অংশটা এখনো তেমনই আছে। তাই নাকি? কই দেখি দেখি। এনি। মিস্টার দত্ত দস্তানা নেবার জন্যে দুটো হাত ব্যগ্র হয়ে বাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হেমন্ত দস্তানা ফেলে নিজের দুহাতে মিস্টার দত্তের হাত দুখানা জোরে চেপে ধরলে এবং পর মুহূর্তেই সতীশবাবু টপ করে মিস্টার দত্তর জোড়া হাতে পরিয়ে দিলেন হাতকড়ি। বিস্ময়ে ও ক্রোধে অভিভূত হয়ে মিস্টার দত্ত কয়েক মুহূর্ত একটাও কথা বলতে পারলেন না। তারপর চিৎকার করে বললেন, হেমন্ত বাবু, সব কি প্রহসন? প্রহসন নয় হরিহর, বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। হরিহর? কে হরিহর? তুমি হরিও হতে পারো, হরও হতে পারো, দত্তও হতে পারো। কোনটা তোমার আসল নাম কেউ জানে না। মিস্টার দত্ত, মতিবাবুকে খুন আর ৮০,০০০ টাকা চুরির অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। কোন প্রমাণে? দত্ত, প্রমাণ কি একটা আছে? আজও তুমি মতিবাবুর ড্রয়ার থেকে মতিবাবুরই চাবি দিয়ে যে ৪০,০০০ টাকার হিরে মুক্ত পান্না চুনি চুরি করেছ, সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। সতীশবাবু, দত্তের জামা কাপড় খুঁজে দেখুন তো। মিস্টার দত্ত বাধা দেবার চেষ্টা করলেন, কিন্তু সতীশবাবু তাকে ধরে একবার ঝাঁকুনি দিতেই তিনি ঠান্ডা হয়ে গেলেন। তার পকেটের ভিতর থেকে সত্য সত্যই চোরাই মাল ও মতিবাবুর চাবির গোছা বেরিয়ে পড়ল। দত্ত, এখন তুমি অপরাধ স্বীকার করবে? মিস্টার দত্ত স্তব্ধ হয়ে রইলেন। আচ্ছা, তবে আমার মুখ থেকেই তুমি নিজের কাহিনী শোনো। তোমাকে তো সেদিনই বলেছি দত্ত, বিজ্ঞানের উন্নতি এখন অপরাধী ধরবার কাজ অনেক সহজ করে দিয়েছে। গোয়েন্দা বা পুলিশকে আর অপরাধীর স্বীকারোক্তির ওপরে নির্ভর করতে হয় না। তুমি পাথরের মতো বোবা হয়ে থাকলেও ফাঁসি কাট তোমাকে ক্ষমা কিন্তু করবে না। সতীশবাবু, আমি সংক্ষেপেই সবটা বলবো। যবনিকা পতনের সময় বেশি বাক্য ব্যয় একেবারেই ভালো নয়। বিনোদের ওপরে আমার একবারও সন্দেহ হয়নি। সে মাতাল ও জুয়ারি জেনেও প্রথমত মদ খাওয়া, জুয়া খেলা আর খুন করা এক কথা কিন্তু নয়। দ্বিতীয়ত, এটা ভালো করেই জানা গিয়েছে যে খুনের সময় সে বাড়িতে ছিল না। সে যে সত্যই রাত 12টা পর্যন্ত থিয়েটারে ছিল এবং তারপরে প্রায় 1:30টা পর্যন্ত হোটেলে ছিল, তার প্রমাণ আমি নিজে সংগ্রহ করেছি। হোটেল থেকে সে ফিরে এসেছিল প্রচণ্ড মাতাল হয়ে। সে এমন বেহুশ হয়েছিল যে খেতে গিয়ে জামা কাপড়ে ঢেলেছিল মাংসের ঝোল আর জামা কাপড়ের নানান জায়গা পুড়িয়ে ফেলেছিল সিগারেটের আগুনে। এমন চৈতন্যহীন মত্ত অবস্থায় কেউ এভাবে এত চালাকি খেলিয়ে চুপি চুপি খুন করতে পারবে না। সতীশবাবু, কেবল এই একটিমাত্র কারণে বিনোদের ওপর সন্দেহ করা আমাদের উচিত হয়নি। বেহুশ মাতাল যে খুন করতে পারে না এ কথা কিন্তু আমি একবারও বলছি না। আমার মনে হচ্ছে খুব বেশি মাতাল এত গোপনে খুন করে সরে পড়তে পারে না। তবুও সে যে পালিয়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায় কোনো গতিকে, এটা সে জানতে পেরেছিল এবং পালাবার আগে সে যে কারেন্সি থেকে রাহা খরচের জন্য নিজের কিছু টাকা ভাঙিয়ে নিয়ে গিয়েছিল এটা আমরা অনায়াসেই অনুমান করতে পারি। আপনারা সন্দেহ করেছিলেন হত্যাকারী হচ্ছে বাড়ির লোক, কারণ বাড়ির সব দরজা ছিল ভেতর থেকে বন্ধ এবং কুকুরটা চেনা লোক দেখেই চেঁচায়নি। কিন্তু কাদামাখা পদচিহ্ন এবং অচেনা রবারের জুতোর অস্তিত্ব দেখেই আমি বুঝেছিলাম খুনিরা এসছে বৃষ্টির পরে রাস্তা থেকেই,
আমি মনে মনে খুনের রাতের ঘটনাগুলো সাজিয়েছিলাম ঠিক এইভাবে। ধরুন, রাম আর শ্যাম মতিবাবুকে খুন করবে। রাত 10:30টার সময় মতিবাবুর বাড়িতে ঢোকবার দরজা বন্ধ হয়। খুনিরা কিন্তু সে খবর জানে। রাত 9টার সময় বৃষ্টি থামল। রাম ও শ্যাম ঘটনাস্থলে প্রবেশ করল। রামের সঙ্গে মতিবাবুর চেনাশোনা ছিল। মতিবাবু তখনও শোবার ঘরে দরজা বন্ধ করেননি। পরিচিত বলে রাম বিনা আহ্বানেই ভিতরে গিয়ে ঢোকে। কুকুরটাও রামকে বিলক্ষণ চিনত, তাই গোলমালও করেনি। আর রামের সঙ্গে গিয়েছিল বলে শ্যামকেও দেখে চেঁচায়নি। শ্যাম নিশ্চয়ই দরজার বাইরে 1-2 মিনিট অপেক্ষা করেছিল, কারণ তার জুতো স্পষ্ট ছাপ আমরা দেখতে পেয়েছি। চলন্ত লোকের পায়ের ছাপ আর দাঁড়িয়ে থাকা লোকের পায়ের ছাপ একরকম হয় না, এটা কিন্তু আমরা সকলেই জানি। পরে রামের আহ্বানে শ্যাম তাকে সাহায্য করবার জন্য ভেতরে যায়। কাজ শেষ করে দুজনেই রাস্তায় বেরিয়ে পড়ে। রাত 10:30টার সময় দারোয়ান রাস্তার দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। কাজেই বাইরের দরজা ভেতর থেকে বন্ধ থাকা খুবই স্বাভাবিক। রাম হচ্ছে মতিবাবুর বন্ধু, সে তার সব অভ্যাসের কথা জানে। ডায়েরির ভেতরে মতিবাবুও কোনো কোনো গুপ্ত কথা আছে, এটাও হয়তো তার অজানা ছিল না। খুনের রাতে হয়তো কোনো কারণে ভয় পেয়ে বা সময়ের অভাবে সে ডায়েরি পড়বার সুযোগ পায়নি, কিন্তু পরে যথাযথ সময় কাজে লাগাতে পারবে বুঝে ডায়েরি আর চাবির গোছা নিয়ে পালায়। সে এ বাড়ির বন্ধু, খুনের পরও এখানে তার প্রবেশ বন্ধ হওয়ার ভয় নেই। খুব সম্ভব রাম হ্যান্ড নোটে মতিবাবুর কাছ থেকে বারে বারে টাকা ধার করেছিল, তাই যাবার সময় নির্বিচারে সব হ্যান্ড নোটও সঙ্গে নিয়ে পালায়। ঘটনাস্থলে এসে মতিবাবুর মৃতদেহ দেখে আমি অবাক হয়ে যাই। লাশের গলায় ওই নীল দাগটা কিসের? আঙুলের চাপে ঠিক ওই রকম কালশিরা পড়ে না। তারপর লাশের পিঠের তলায় ওই ভাঙা কাঁচের টুকরো থাকার মানেটা কি? ধস্তাধস্তি হলো বিছানায়। কুঁজোর মুখ থেকে গেলাস কেন এখানে এলো? কেনই বা ভাঙলো? কেনই বা একজন খুনির হাত কাটলো? আমার মন বলল একজন খুনি গেলাসে কোনো বিষাক্ত পদার্থ ঢেলে মতিবাবুর কাছে আসে আর একজন তাকে চেপে ধরে। মতিবাবুর গ্লাসের বিষ খাওয়ানোর চেষ্টা হয়। তিনি ধস্তাধস্তি করতে করতে বিছানা থেকে নেমে পড়েন এবং সেই মুহূর্তেই গ্লাসের বিষ তার গলায় ঢেলে দেওয়া হয়। সে বিষ এমন ভয়ানক যে মতিবাবু চেঁচাবারও সময় পাননি, কিন্তু তার ধস্তাধস্তি ছোটে খুনির হাতের গ্লাসটাও ভেঙে খুনির হাত কেটে যায়। তারপর ভাঙা কাঁচের ওপরে গিয়ে পড়ে মতিবাবুর দেহ। সব ব্যাপার ঘটে 2-1 সেকেন্ডের মধ্যে। বিষ যদি ব্যবহার হয়ে থাকে তবে নিশ্চয়ই মতিবাবুকে গলা টিপে মারা হয়নি। কিন্তু ডাক্তাররা শবদেহে বিষের কোনো অস্তিত্ব পাননি। তবু আমার সন্দেহ গেল না, কারণ ওই গ্লাস ভাঙা। ওটা না থাকলে আমি ডাক্তারদের কথাই বিশ্বাস করতাম, কিন্তু গ্লাস যখন পাওয়া গেছে মতিবাবুকে নিশ্চয়ই কিছু খাওয়ানো হয়েছে। সেটা কি হতে পারে? হয়তো এমন কোনো নতুন বিষ ডাক্তাররা যার নাম জানে না। আপনারা কেউ লক্ষ্য করেননি, কিন্তু দত্তকে প্রথম দিন দেখেই আমি লক্ষ্য করেছিলাম তার ডান হাতের ওপর ফ্লেক্স কলারে প্লাস্টার লাগানো আছে। গোয়েন্দার প্রথম কর্তব্য সকলকে সন্দেহ করা। খুনির হাত বা আঙুল কেটেছে তার প্রমাণ রয়েছে দত্তের আঙুল কাটা। দত্ত হচ্ছে মতিবাবুর বন্ধু, তার এ বাড়িতে অবাধ গতি এবং সে হচ্ছে রাসায়নিক। তার পক্ষে কোনো অজানা বিষের অস্তিত্ব জানা অসম্ভব নয়। এই সন্দেহগুলো মাথায় ঢুকেছিল, কিন্তু সন্দেহ মাত্রই। ঘটনাস্থলে প্রাপ্ত ওই দস্তানার রহস্য নিয়েও অনেক ভেবেছিলাম, কারণ ওরকম পুরু পশমি দস্তানা কেউ হাতে পড়ে না, বিশেষ করে বর্ষাকালে। তবে প্রথমে কোনো সদুত্তর পাইনি। পরে বুঝেছি ওই দস্তানাটা ছিল দত্তের সঙ্গীর হাতেই। দত্তের নির্দেশে সেই দস্তানা পড়া হাতে কাঁচের গ্লাস ধরেছিল এবং ওই গ্লাসে করে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করে মতিবাবুকে, কিন্তু মতিবাবু বাধা দেয়। ফলে একটা ধস্তাধস্তি শুরু হয়, আর সেই সময় গ্লাসটা ভেঙে গেলে সেই সময় দুর্ঘটনাক্রমে গ্লাসের গায়ে দত্তের আঙুলের ছাপ পড়ে, কিংবা গ্লাসটার ভাঙার পর দত্ত ভাঙা গ্লাসটার ওপরে হাত দিয়েছিল। তাই রক্তমাখা দস্তানাটা কেন আমি নিয়ে যেতে চাই সেটা জানবার জন্য দত্ত আগ্রহ প্রকাশ করেছিল। তারপর সে চলে যায় এবং পথে আমরা আক্রান্ত হই। পাহারাওয়ালার কাছ থেকেও ভাঙা গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা হয়। আমার কাছে দস্তানা আর
পাহারাওয়ালার কাছে ভাঙা গ্লাস আছে এই কথা বাইরের লোকের মধ্যে কেবল দত্তই জানত। সেই জন্যই আমি তাকে সন্দেহ করি। কেবল সন্দেহ করে তো আর লাভ নেই, আগে দরকার প্রমাণ। সতীশবাবু, আমি যে দু একটি বিষয় প্রথমে আপনার কাছে লুকিয়েছিলাম, পরে আজই সকালে আপনার কাছে প্রকাশ করেছি। ঘটনাস্থলের কাদার গুঁড়ো পরীক্ষা করবার পর তার মধ্যে আমি কাদার সঙ্গে পেয়েছিলাম চুন, সুরকি, বালি ও কয়লার গুঁড়ো। যেদিন আমরা দত্তের বাড়িতে চা খেতে যাই সেদিন দেখলাম দত্তের বাড়ি যাওয়ার গলিতেই একটা বহুতল নতুন বাড়ির কনস্ট্রাকশন চলছে, আর তার সামনে কয়লা, বালি ইত্যাদির স্তূপ আছে দেখলাম। গলির সেখানটায় মাটির সঙ্গেও চুন, বালি, সুরকি ও কয়লার গুঁড়ো ছড়ানো। ওখানকার মাটি মারিয়ে দত্তকে রোজই আনাগোনা করতে হয়, কাজেই বৃষ্টিতে পথে কাদা হলে সেই কাদা চিপটে তার জুতোর গোড়ালি আর শোলের ফাঁকে লেগে থাকবেই। আর সেই কাদা শুকিয়ে গেলে জুতোর মধ্যে শুকনো কাদার সঙ্গে মিলবেই চুন, সুরকি ও বালি, কয়লার গুঁড়ো। দত্তর বাড়ি থেকে ফেরবার পরে আমি সকলের অগোচরে সেই নতুন বাড়ির সামনের পথ থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে গিয়েছিলাম। পরে পরীক্ষা করে দেখলাম আগেকার গুঁড়ো কাদা আর এই এক মুঠো ধুলোর উপাদানে কোনো প্রভেদই নেই। তারপর দত্তের রসায়নাগার দেখেই আমার সন্দেহ আরও বেড়ে উঠল। সেখানে আবিষ্কার করলাম দ্রবীভূত বাতাস। আমি রসায়ন শাস্ত্রে পড়েছি, রাসায়নিক পদার্থ নিয়ে নাড়াচাড়া করেছি, কিন্তু সেদিন দত্তের সামনে ন্যাকা সেজেছিলাম তার কাছ থেকে কথা আদায় করবার জন্য। ধাঁ করে আমার মাথায় একটা ভীষণ সত্যের ইঙ্গিত জাগলো। দ্রবীভূত বাতাসকেই দত্ত বিষের মতো ব্যবহার করছে। সতীশবাবু, হয়তো আপনি জানেন না, এই দ্রবীভূত বাতাসকে রাসায়নিকরা নানান নির্দোষ কাজে লাগান বটে, কিন্তু এই জিনিস মানুষের মুখের ভিতরে ঢেলে দিলে তখনই তার মৃত্যু হবে। অথচ মৃতদেহে তার কোনো চিহ্ন পাওয়া যাবে না। কি মারাত্মক বুদ্ধি চাতুরী! ভাগ্যে দ্রবীভূত বাতাস হচ্ছে অত্যন্ত দুর্লভ জিনিস, সাধারণ হত্যাকারীর নাগালের বাইরে। নাইলে দ্রবীভূত বাতাস মানুষের সমাজে বিভীষিকা সৃষ্টি করতে পারত। দ্রবীভূত বাতাস এমন ভয়ানক ঠান্ডা যে পরীক্ষাগারে হাতে পুরু দস্তানা না পড়লে কাঁচের পাত্রে তাকে নিয়ে ব্যবহার করা অসম্ভব। এই জন্যই হত্যাকারী হাতে দস্তানা পড়ে কাঁচের গ্লাসে দ্রবীভূত বাতাস ঢেলে মতিবাবুকে তা পান করতে বাধ্য করেছিল। তারপর হরিহরের অস্তিত্ব আবিষ্কার। সতীশবাবু আমাকে যে ছবি দিয়েছিলেন তাতে হরিহরের মুখে দাড়ি গোঁফ নেই, কিন্তু দত্তের মুখে গোঁফ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। দত্তের বয়স এখন 40-এর ওপরে। তার মুখেরও কিছু কিছু পরিবর্তন হয়েছে বটে, কিন্তু হরিহরের মুখের সঙ্গে দত্তের মুখের কিছু কিছু সাদৃশ্য আমি পেয়েছিলাম। আমি কিছু কিছু ছবি আঁকতেও জানি। হরিহরের চোখ, নাক, ঠোঁট অনেকটাই দত্তের মতো। তাই কৌতূহলের বর্ষবর্তী হয়ে হরিহরের ছবির মুখে বসিয়ে দিলাম দত্তের মতো গোঁফ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। ফল হলো বিস্ময়কর। বুঝেছ রবিন, সতীশবাবু সেই ছবি দেখে সেখানাকে প্রথমে দত্তের ছবি বলেই ধরে নিয়েছিলেন। তারপর আমাদের বুঝতে বাকি রইল না, আর কেউ নয়, স্বয়ং মিস্টার দত্তই হচ্ছেন সেই ধুরন্ধর খুনি যাকে আমরা সকলে খুঁজে চলেছি। লিকুইডিয়ার দিয়ে দত্ত তার পাপ কাজের সঙ্গীকেও পাঠিয়ে দিয়েছে জমের বাড়ি। কি করে তাকে মারা হয়েছে এখনো তা প্রকাশ পায়নি বটে, তবে হত্যাকারী যে দত্ত তাতে আর সন্দেহ নেই। দ্রবীভূত বাতাসের এমন ভয়াবহ ব্যবহার পৃথিবীর আর কোনো অপরাধী বোধহয় জানে না। দত্ত তাকে মেরেছে কেন? একজন সাক্ষী বা অংশীদার বা পথের কাঁটা সরাবার জন্যই। দত্তকে হাতে নাতে ধরবার জন্য আমি আজ এখানে ফাঁদ পেতেছিলাম। খুনির পকেট থেকে ডায়েরিটা হস্তগত করেই আমি বুঝেছিলাম খুনি যখন মতিবাবুর চাবি নিয়ে গেছে তখন টেবিলের গুপ্ত স্থান থেকে 40,000 টাকার হিরে মুক্ত চুরি করবার প্রথম সুযোগ সে কখনোই ছাড়বে না। দত্তের আবির্ভাবেই আগে আমি টেবিলের ডান দিকের ড্রয়ারের ফাঁকে এমনভাবে একটা আলপিন ঢুকিয়ে রেখেছিলাম যে কেউ ড্রয়ার খুললেই আলপিনটা সরে পড়ে যাবে। তারপর দত্ত এলো। পাহারাওয়ালাকে সেখানে ছিল, সে একটা বাজে কথা বলে আমাদের বাইরে ডেকে নিয়ে গেল। দত্ত রইল ঘরে একা। মিনিট কয় পরে আমরা ফিরলাম। টেবিলের কাছে গিয়ে দেখি ড্রয়ারের ফাঁকে আলপিনটা নেই। তখনই বোঝা গেল
দত্ত সুযোগের অপব্যবহার করেননি। এদিকে দত্ত যখন এখানে বসে আমার সঙ্গে কথা কইছে, সতীশবাবু তখন গিয়েছেন দত্তের রসায়নাগার ও বাড়ি খানা তল্লাশ করতে। তার ফলেই আবিষ্কৃত হয়েছে দস্তানা জোড়া। এই দস্তানাও এই মামলায় এক বড় সাক্ষীর কাজ করবে। কি দত্ত, এখনো কি তুমি অপরাধ স্বীকার করবে না? দেখেছো তো, প্রতিটা পদক্ষেপের হিসাব রয়েছে আমার কাছে। অতিরিক্ত চালাকের মতন তুমি খুনের জন্য এমন একটা দিন নির্বাচন করেছিলে যেদিন হয়েছিল মতিবাবুর সঙ্গে বিনোদের ঝগড়া। তারপরে আমাদের ভিতরে খবর জানবার আর বিনোদের ওপরে দোষ চাপাবার জন্য তুমি সেজেছিলে পুলিশের সাহায্যকারী বন্ধু। তুমি হচ্ছ গভীর জলের মাছ। অসাধারণ মস্তিষ্ক চালনা করেছিলে বটে, কিন্তু পাপীর সমস্ত চাতুর্যই মিথ্যে। ভগবান ঘুমিয়ে থাকে না। এত শেয়ানা হয়েও দত্ত ধরা পড়ল প্রধান 3টে কারণে। প্রথমত, সেই তুচ্ছ চুনবালি সুরকি কয়লার গুঁড়ো। দ্বিতীয়ত, ভাঙা কাঁচের ওপরে তার আঙুলের ছাপ। তৃতীয়ত, তার চালাকি করে সে যদি আমাকে চায়ের নিমন্ত্রণ না করত, তাহলে আমিও দ্রবীভূত বাতাসের অভাবিত ও বিস্ময়কর ব্যাপারটা আন্দাজে কল্পনা করতে পারতুম না। বলতে কি, দ্রবীভূত বাতাসের কথা একবারও আমি ভাবিনি, কিন্তু দত্তের রসায়নগারে ওই দুর্লভ জিনিসটাকে দেখেই আমার মনের ভেতরে জেগেছিল একটা আশ্চর্য সন্দেহ। এখন আপনি বিনোদকে গ্রেপ্তার করতে চান, কিন্তু সে আপনাকে ভয় করবে না। 2 দিন পরেই আবার দেখা পাবে। খবরের কাগজে হত্যাকারীর গ্রেপ্তারের বিবরণ বেরোলেই বিনোদ আর অজ্ঞাতবাস করতে রাজি হবে না। আমার দৃঢ় বিশ্বাস বিনোদ এবারে ভালো ছেলে হবে। আচ্ছা সতীশবাবু, এখন তাহলে আসি। কথা দিয়েছিলাম খুনিকে আজ আপনার হাতে তুলে দেব, সেই কথা কিন্তু আমি রাখলাম। এবার অপরাধীর উচিত শাস্তি হোক, এই কামনাই করি। এখন আমরা বিদায় নেব। এসো হে রবিন, যাওয়া যাক বন্ধু। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে হেমেন্দ্র কুমার রায়ের হেমন্ত রবিন জুটির দুর্ধর্ষ গোয়েন্দা কাহিনী মেঘের আড়ালে হত্যা রহস্য। গল্পপাঠ রবিন ও সতীশবাবুর ভূমিকায় সৌরভ সাহা, ডিটেকটিভ হেমন্তর ভূমিকায় সৌরভ রায়, মিস্টার দত্তর ভূমিকায় তমাল ঘর এবং বিনোদ লালের ভূমিকায় শ্রীরূপ পড়াল। শব্দগ্রহণ সঞ্চারী রক্ষিত, আবহ ফিনিক্স অডিওভার্স, প্রচ্ছদ শ্রাবণ্য স্ক্রিবলিং মাইন্ড। নাট্যরূপ, কাহিনী বিন্যাস ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।